আন্নার কথা রীতিমতো বোমার কাজ করলো। যে সে বোমা নয়, অটোমেটিক বোমা, যেমনটা বিংশ শতাব্দীতে মহাযুদ্ধে জাপানের উপর নিক্ষেপ করা হয়েছিল। সৌদামিনীর কথা শুনতেই 100 ওয়াটের বাল্বের মতো জ্বলে উঠল নিখিলের মুখখানা। চকচক করে উঠল চোখ মুখ। প্রায় 10 দিন হবে তার প্রেয়সীর কণ্ঠস্বর নিজের নাম না শুনে। যাও শুনেছিল তাও, নিখিল মজুমদার, রোল নম্বর 56। এইটুকুই। এই অছিলায় যদি মেয়েটার অভিমান দিয়ে ভাঙানো যায়। বিষণ্ণতা কুয়াশা মিলিয়ে উন্মোচিত হলো যেন আনন্দের প্রথম মিষ্টি আভা। গদগদা আকুল স্বরে শুধালো, দামিনী আসছে? তার উত্তর পাওয়া হলো না। তার পূর্বে রবিন ভাই প্রশ্ন ছিলেন, তানি আসছে? রবিন ভাইয়ের অধৈর্য ভ্রান্ত স্বর, উৎকণ্ঠা তার রগে রগে। অন্না 32 পাটি দাঁত বের করে উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ। প্রথমে মোটেও আসতে চাইছিল না, আমি অনেক তেলিয়ে রাজি করেছি। তাই শুধু তাই নয়, বলেছি তোমার জন্য চাঁদা মাপ। অন্যার সগর্বিত উত্তরে রাবিন ভাই ফেটে পড়লেন, গজগজ করতে করতে শুধারেন, তোমাকে এত বুঝতে কে বলেছে? তা কি হিসাবে দাওয়াত করছো তুমি তাকে? তোমার বউ হিসাবে। অন্যার অকপটে স্বীকারোক্তি রবিন ভাই ভাষা হারালেন, মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। একই জায়গায় মা আর বউ কিভাবে সামলাবে সে? তানির মাথায় সমস্যা আছে, সেটার সন্দেহ নেই। দুম করে মার সামনে হাড়ি ভাঙলে আর রক্ষে থাকবে না। সব পরিকল্পনাগুলো যেন গাঙ্গে ভাসিয়ে দিতে হবে। রাবিন ভাইয়ের হতাশায় যুব সমাজের উত্তেজনা বাড়ল। শামীম কুণ্ঠিত স্বরে শুধালো, তুমি এত চিন্তা করছো কেন? সমস্যা কি? সমস্যা আমার কপাল। রবিন ভাই পরাজিত। অন্যার কণ্ঠে মুখ বাঁকানো সূচক শব্দ উচ্চারণ করে বলল, এই তুমি যুব সমাজের বুদ্ধিজীবী নাকি সবার জন্য বুদ্ধি খরচ করতে করতে নিজের বেলা সব হাঁপিয়ে হয়ে গেছে? রবিন ভাই চোখ তুলে তাকালেন। দেব খিচিয়ে উঠল, তোকে মাতব্বরি করতে কে বলেছে শুনি? তোর জন্য দেখ রবিন ভাইয়ের অবস্থা যায় যায়। রবিন ভাই তুমি চিন্তা করো না, বুঝোই তো কাজটা আন্নার। আমরা আছি না, কাকিমা আর তানিয়াপা মোটোই একে অপরের সামনে আসবে না। যেমন গুরু তেমন শিষ্য। বলি শীতে কি মাথায় বুদ্ধিগুলো জমে গেছে নাকি? আমার দাদা তো জন্মগত আখাম্বা, তাই বলে তুমিও? কাকে আখাম্বা বলছিস তুই? তোকে। ভালো থাকতে যাকে ভূতে কিলায় তাকেই আখাম্বা বলা হয়। বউয়ের সাথে ঝগড়া করে এখানে সিগারেট ফুকাচ্ছে রাম ছাগল কোথাকার। আন্না মুখ সামলে কিন্তু, আমার মুখ আমার স্বাধীনতা, ব্যাস হয়ে গেল দুই ভাই বোনের। এবার রেফারি হলো অর্জুন। বন্ধুকে থামালো খুব কষ্টে। অতঃপর বউকে ফিসফিসে বলল, ও তো খাম্বা, তুই মেজাজটা খারাপ করিস না। এদিকে দেবব্রত রগরগে স্বর বলল, তুই আমাকে থামাতে বলছিস? নিজের বউকে বল মুখ সামলাতে। এটা আন্না, ছেড়ে দে। অর্জুন বিপাকে বলল, ফলে বন্ধুকে সামলাতে হলো। আন্না দেববউকের থেকে পাত্তা না দিয়ে বলল, আমি কি কিছু না চিন্তা করে কাজ করছি নাকি? রবিন ভাই তোমার বিয়ের ঠেলাগাড়ি এই জীবনে আর চলবে না এমন করলে। তাই তোমার ভবিষ্যতের বন্দোবস্ত করেই করছি। আন্নার কথা সাপেক্ষে মলিন হাসলো রবিন ভাই। হতাশার বলল, হ্যাঁ বোন, একেবারে 40 বন্দোবস্ত করে দিছস। আরে এভাবে কেন বলছো? আগে আমার পুরো প্ল্যানটা তো শোনো। আন্নার বুদ্ধির দৌড় জানে না এমন কেউ নেই হিমুলনে। বাদরামির বুদ্ধিতে মস্তিষ্ক কিলবিল করে কঠিন সময়ে ঠিক কী সিদ্ধান্ত নিতে হয় তার জ্ঞান বরাবরই কম। হিমুলেনের মতে আন্নার মাথায় মানুষের নাকে দম করা ছাড়া আর কোনো বুদ্ধি থাকতে পারে না। তাই তাকে সবসময় উড়িয়ে দেওয়া হয় একটা কথা বলে, আন্না তো বাদ দাও। এবারও তাই হলো। ফলে আন্নার ঠোঁট উল্টালো। মন খারাপ হলো তার অনেক। ফলে স্বামী হিসেবে মোটেও ভালো লাগলো না অর্জুনের। শিউলি ফুলের মুখে মেঘদূতে জমতে দেখতে ভালো লাগে না তাই। তাই অনুরোধ করে বলল, আরে ওর বুদ্ধি শুনেই দেখো না, ভালো না লাগলে আমরা আছি, আমরা যুব সমাজ তো আছি। ফলে রবিন ভাই স্লান স্বরে বলল, বল কি বলবি? আন্না সাহস পেল। ফলে উচ্ছ্বাসিত স্বরে বলল, কাকিমা তানিয়াপাকে চেনে না। কাকিমা এমনও তোমার জন্য মেঘ হচ্ছে। ভাবো যদি এই সুযোগে তানিয়াপাকে তার পছন্দ হয়ে যায়। আমি তানিয়াপাকে বলছি পায়েস করে আনতে। ভাবো কাকিমা তানিয়াপাকে পছন্দ হয়ে গেলে, তোমার সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেলে, তোমার চিন্তা শেষ। সাপও মূল্য লাঠিও ভাঙলো না। যুব সমাজের মুখ হা হয়ে গেল। সকলের দৃষ্টি আন্নার দিকে। এমনকি মির্জাফরের চোয়াল ঝুলে। এমন কি বুদ্ধি আন্নার মাথা থেকে বের হতে পারে? ব্যাপারটা যেন অবিশ্বাস্য। রবিন ভাই সন্দিহান স্বরে শুধালো, এটা তোর বুদ্ধি? কেন? না আসলে তোর মাথা থেকে এমন বুদ্ধি বের হবে এটা বিশ্বাস হচ্ছে না। অর্জুন গর্বিত স্বরে বলল, বুঝতে হবে বউটা কার। এটাকেই বলে সঙ্গদোষে লোহা ভাসে। স্বামী মুক্তিতে অর্জুনের বুক আরও একটু চওড়া হলো। সবার পছন্দ হলো আন্নার বুদ্ধি। ফলে যুব সমাজ এবং মির্জাফর নতুন মিশনে নামলো। মিশন তানিয়াপুকে রবিন ভাইয়ের পাত্রীর তালিকায় সংযোজন। কেচি গেটটা অলস ভঙ্গিতে খুলল দেবব্রত। বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না। সদরে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কলিং বেল দিল না।
তাকিয়ে রইল মাটির দিকে। আন্না এবং অর্জুনের দৃষ্টি এড়াল না। আন্না বিরক্ত নিয়ে বলল, ঘরে না যে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ঘর, আমার দরজা, আমি ভূতের মতো দাঁড়াই না পেতনির মতো ঝুলে থাকি? তোর কি? আন্না কিছু বলার পূর্বে অর্জুন তাকে থামালো। বন্ধুর মনের অবস্থা খুব ভালো করেই জানা আছে। বউকে কড়া স্বরে বলল, তুই ঘরে যা, আমি আসছি। আন্না ভেংচি কেটে উপরে চলে গেল। দেবের উপর মেজাজ খারাপ মারাত্মক। কৃষ্ণা বেচারির মন খারাপ হয়েছে এই বলদ দাদাটার জন্য। সামান্য ব্যাপারে সে রাগ করে। আন্নার মতে দাদাটার বয়স শুধু বাড়ছে, আক্কেলে সেই কিশোর বয়সে আটকে আছে। বেচারি কৃষ্ণা নিজেকে পরিবারের একজন বানানোর জন্য কম কষ্ট তো করছে না, বড় মায়ের মনে জায়গা করছে সে। ঘরের যোগ্য বই হয়ে ওঠা কি কম কষ্টের? অথচ দাদাটা শুধু অভিমান করবে আর মুখ ফুরাবে। আন্না চলে গেছে। অর্জুন প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো, এগিয়ে দিল দেবব্রত দিকে। মৃদু স্বরে বলল, খাবি? দেবব্রত কথা না বলে হাতে নিল সিগারেটটা। অভিমানের দিক থেকে দেবব্রত যে নাকচাড়া প্রেমিকাকে হার মানাবে কথাটা অর্জুনের অজানা নয়। প্রায় 10 বছর অভিমান করেছিল সে অর্জুনের উপর, সামান্য একটা ফাজলামিতে। মাঝে মাঝে হাসি পায়, কিন্তু বন্ধুকে তো বাতিল করা যায় না। হিন হিন শীতের মাঝে দলা পাকাচ্ছে নিকোটিনের ধোঁয়া। অর্জুন ভনিতাসীন স্বরে বলছিল, ঝগড়া করছিস কৃষ্ণার সাথে? দেব উত্তর দিল না। অর্জুন সিগারেট একটা টান দিল, ধোঁয়া ছাড়লো। তারপর ধীর স্বরে বলল, বিয়েতে আমাদের জীবন কিন্তু পাল্টায় না, পাল্টায় একটা মেয়ের জীবন। তাদের সব কিছু পাল্টায়, নিজের ঘর পরিবার সব ছেড়ে আসতে হয়। একটা নতুন পরিবেশ, নতুন ঘর, নতুন মানুষ। আন্নার কথাই চিন্তা করে দেখ, যদি আজ আমার সাথে ওর বিয়ে না হয়ে দূরে কোথাও বিয়ে হতো, তোর কি চিন্তা হতো না ও মানিয়ে নিতে পারছে কি না, সেই মানুষগুলো তাকে বুঝছে কি না, ব্যাপারগুলো কি তোকে ভাবতো না? আর আন্নার পক্ষে কি এত সহজে সব মানিয়ে নেওয়া? দেব নীরব রইল। অর্জুন মিতে হেসে বলল, আন্নার সবাই আছে, বাসার উপরেই থাকে, অথচ জেঠু প্রতিদিন আমাকে ফোন করে। সেখানে কৃষ্ণার কেউ নেই। নিজেকে একটা স্থানে বানাতে প্রতিনিয়ত তাকে লড়তে হচ্ছে। সেখানে তুই যদি পাশের বাড়ি কাকিমাতের মতো খুদ ধরিস, মেয়েটি কোথায় যাবে? বউকে দুদণ্ড কাছে পেতে চাওয়া কি অন্যায়? মোটেও না। কিন্তু ভুলে গেলে তো হবে না, আমাদের বউগুলো অনেক ছোট। তাদের সাথে ঝগড়া না করে আদর করে বোঝাতে হয়। দিন শেষে তাতে আশ্রয় আমরা। তুই বুদ্ধিমান, আশা করি এবার বুঝতে সমস্যা হবে না। সিগারেট শেষ হয়ে গিয়েছে। অর্জুন ফিল্টারটুকু ফেলে দিল, পায়ে পিষে ভেতরের দিকে পা বাড়ালো। সিঁড়ির কোনায় কান পেতে দাঁড়িয়েছিল আন্না। অর্জুনকে দেখতে সাফাই গেল, আমি কান পাতিনি। আনমনে হাসলো অর্জুন। কথা না বলে কোলে তুলে নিল বউকে। ঘটনায় আকস্মিতে বিমূঢ় চাইল আন্না। নরম পেল শরীরটাকে আঁকড়ে ধরে আলতো চুমু খেলো পাতলা অধরে। গাঢ় স্বরে বলল, আজকে তোর কপালে দুঃখ আছে, হাতে নাতে ধরা খেয়েছিস। কলিং বেলের দৃষ্টি দিতে দরজা খুলল কৃষ্ণা। দেবব্রত এক পলক বউয়ের দিকে চেয়ে নিজ ঘরে চলে গেল। কৃষ্ণা শুধালো, খাবি না? উত্তর দিল না দেবব্রত। ফলে কৃষ্ণার মন খারাপের মেদুর জমল। নিয়ে গেল মেয়েটাকে। বিষণ্ণ দীর্ঘশ্বাস একটু গোপন করে খাবার তুলে রাখলো ফ্রিজে। সব গুছিয়ে ঘরে যেতে দেরি হলো। ঘরে প্রবেশ করতে দেখলো ঘর অন্ধকার, আলোর বিন্দুকণাও নেই। ধীর স্বরে ডাকলো, মাস্টারমশাই। সাথে সাথে একজোড়া শীতল হাত তাকে জড়িয়ে ধরলো পেছন থেকে। কোমরে অস্থির চেপে নিয়ন্ত্রণহীনভাবে মুখ ডোবালো কাঁধে। গাঢ় স্বরে বলল, খুব কষ্ট দিয়েছি? ক্ষণিকের জন্য চমকালো কৃষ্ণা, কেঁপে উঠল খানিকটা। শীতল স্পর্শ ছুঁয়ে যাচ্ছে কোমল চামড়া। চুপ রইল ক্ষণ সময়। মানুষটার উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে চামড়া চিরে। নীরব কক্ষে শুধু ঘড়ির টিক টিক শব্দটা কানে আসছে। দেব নিজে নিজেই বলল, কি করব বল? তোকে কাছে পাওয়ার ইচ্ছা আমাকে পোড়ায়, কিন্তু তুই তো বুঝিস না কঠিন মানবীতে। সারাক্ষণ দুধছাই করিস যেন আমি উচ্ছিষ্ট পদার্থ। দেবব্রতর অভিমানে হাড়ি ভাঙায় চুপ রইল না কৃষ্ণা। ঘরে মুখোমুখি দাঁড়ালো। বাহিরের আলো জানলায় কাজ ছুঁয়ে ঘরে গলে পড়ছে। আলো আধারিতে কৃষ্ণার ছলছল নয়ন ঠিকই নজরে পড়ল দেবব্রতর। ফুপিয়ে উঠল মেয়েটা। অভিমানের সঙ্গে তীব্র প্রতিবাদ করলো, আমি দুধছাই করি? আর তুমি কি করে শুনি? কথা অবধি বলো না দুদিন। কথা বললে উত্তর দাও না, সেটা কি দুধছাই নয়? কে আছে আমার তুমি ছাড়া? তুমি আমাকে বোঝো না মাস্টারমশাই? তোমার কাছে সবসময় তাল গাছ আমার, অথচ অন্য মানুষটিকে তার সাফাই দিতেও দাও না। তুমি খুব বাজে, খুব খুব বাজে। হ্যাঁ জানি। না জানো না, হ্যাঁ জানি। আমি খুব বাজে মানুষ? কৃষ্ণা শক্ত করে জড়িয়ে ধরল দেবব্রতকে। বুকে মুখ গুজল, এরপর শরীর কাঁপছে। এখন ফুপিয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। দেবব্রতের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, আর হবে না, আর কষ্ট দিব না। মিথ্যে। তুমি আবার আমায় কষ্ট দিবে। তোমার কাছে সবসময় তুমিই ঠিক।
নিষ্ঠুর মানুষ তুমি। দেবব্রত শক্ত করে মেয়েটিকে জড়িয়ে ধরল। মেয়েটি তার অভিযোগের পুঁটলি খুলল। দেবব্রত শুধু হ্যাঁ হ্যাঁ বলে সবটা শুনল। যখন অভিযোগ অভিমানের পাহাড় ক্ষয় হলো, তখন আলতো হাতে মুখবিবরটাকে তুলল। নাকে নাক ঘষে অধরে অধর ছোঁয়ালো। অগণিত চুমু আঁকলো মুখশ্রীতে। মেয়েটি ক্ষান্ত হলো। চুপ করে মিশে গেল দেবব্রতের সাথে। দেবব্রত কানে আলতো চুমু এঁকে বলল, আজ রাত তোর কোনো বারণ শুনছি না। বারবিকিউ পিকনিকের আয়োজনে মেতে উঠল যুব সমাজ। হিমুলেনে হাওয়ায় উচ্ছ্বাস মুখরিত। মানুষ হয় না করে 40-এ এসে ঠেকেছে। মুরগি কিনতে হলো অর্জুনের। পকেটের টাকা বাজারে ঢেলে আসলো সে। সামিয়ানা টাঙানো লোক এলো। মোড়ের মুদির দোকানে মতিন মামার পরিচিত। সে সাউন্ড বক্স এনে দিয়েছে ফ্রিতে। পেন ড্রাইভে গান ভরে নিয়েছে। প্রতীক এক এক করে গান চালিয়ে দেখলো। নতুন বর্ষের আয়োজন নাকি প্রেমিক প্রেমিকার কাছ থেকে ছ্যাঁকা খাওয়া, নাকি প্রেমিকের হৃদয় ভাঙার শোক অনুষ্ঠান, ঠাহর করতে পারল না সে। নিখিল পা ছড়িয়ে বসেছিল সামনে। বিষণ্ণ স্বরে বলল, আজ যদি সৌদামিনীর সাথে আমার এফোর ওফর না হয়, তাহলে এই পেন ড্রাইভটা আমি নিয়ে যাব। গান না বাজলেও কান্নার ভাইব আসে না। প্রতি মুখ বেঁকালো। এই প্রেমিক বিবাহিত বন্ধুদের সাথে থাকার তার হয়েছে জ্বালা। সারাদিন এই প্রেম ঘোষিত সমাচার ছাড়া কানে কিছুই জোটে না। শামীম খেকে উঠল, ও দেবদাস, লাইট তোর মেলায় কাদার শখ তাই না? আয় পেঁয়াজ কাট। রবিন ভাই আর দেবব্রত মাংস ম্যারিনেশন করছিল। রবিন ভাই মুরগির একটা রান হাতে তুলে বিষণ্ণ স্বরে বলল, দোয়া কর যেন তানির পায়েস দিয়ে মায়ের মনে জায়গা করতে পারে, নয়তো রানের জায়গায় আমার জীবন বারবিকিউ হয়ে যাবে। অর্জুন মাধবীলতাকে কোলে নিয়ে বসে আছে। একটু পরপর তার লোমশ পেল দেহে হাত বুলেছে। মাধবী মালিকের উষ্ণ কোলে বসে ওম নিচ্ছে। দেবব্রত খিচে বলল, ওই বিড়ালটাকে ছেড়ে একটু কাজ কর। দুটো মানুষ খেটে মরছে আর উনি বেড়ালে ওম দিচ্ছে। খবরদার মাধবীলতাকে বেড়াল বলবি না, সম্মান দিয়ে কথা বল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। হার হাইনেস মাধবীলতা দ্য গ্রেটকে রেখে কি মহারাজ অর্জুন একটু আসবেন? রসুন বাটা নেই, একটু বাড়ি নিয়ে যেয়ে আসেন। অর্জুন বেশ ভাব নিয়ে বলো, বাজার আমি করছি, তাই আমি কোনো কিছুতে নেই। নিখিল ডেকে বল, পা ছড়িয়ে বসে আছে। আর সবচেয়ে মোটা রানটা আমার মাধবীর জন্য রাখবি। মেয়েটার আজকাল অরুচি হয়েছে, ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। দেবব্রত মুখ বাঁকালো। অর্জুন এই বিড়ালটাকে নিয়ে বেশি আদিক্ষেতা। এই বিড়ালটার জন্য লম্পট উপাধি তাকে পেতে হয়েছে। আর বিড়ালটাও জনমের তেদরা। দেবকে দেখলেই খিচিয়ে ওঠে, আশ্রে দেয়। 7 জন্মের শত্রু যেন ওরই সাথে। ফলে মুখ বেঁকিয়ে বিদ্রূপ করে উঠল দেব। দেখো যে কোথাকার মুখ কালো পেটটা একটু বাড়তি বাড়তি, চাল চলনে আলসামি। দেখিস অর্জুন, মেয়ে তোর মুখ না ডুবাই। বলে অর্জুন চিচ্চির করে উঠল, কিমাতের মতো আমার শান্তশিষ্ট মেয়ের পিছনে লাগবি না। তোর খাসলাতে তুই খামচে খাস। তোর বেড়ালের ভাগ্য ভালো আমি দয়ালু মানুষ, তাই তো এখনো তাকে পুটলি ভরে নি। বলি বেড়াল তো আরও আছে। আমার মিস্টার ব্ল্যাককে দেখ কি সভ্য। তোর বেড়ালের মতো দেমাগি না, জাতকুল নিয়ে এসেছে সভ্যতা দেখাতে। শোন, তোর ওই কালা বেড়াল আমার মাধবীর নখের যোগ্য না। সারাদিন দেখি শুধু আমার মাধবীর পেছনে ঘুরে। বলি এত ছ্যাঁচড়া কেন রে? ব্ল্যাক ওর পেছনে ঘুরে না, তোর মেয়ে ব্ল্যাককে ফুসলায়। আমার ব্ল্যাক খুব সরল, তোর বিড়ালের মতো কুচুটে না। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দেবার কম চেষ্টা তো করিনি। জাধীন বিড়ালটাকে আমার জানাবে শখ। তুই আমার বোনকে বিয়ে করতে পারলে ব্ল্যাক কেন পারবি না শুনি? নিজেকে দেখছিস? আমার বাপের সামনে তো গাইগুই করছিলি, এখন পাট দেখাচ্ছে। রবিন ভাই মুখ বেঁকালেন, বিরক্তি মুখে স্পষ্ট। মুখে তেদ্রামির অন্তর নেই। এই দুজন আবার পড়লো বেড়াল নিয়ে। এখন না থামলে এই দুটো আবার তাণ্ডব করবে। এদিকে বাকি যুব সমাজ কাজ বাদ দিয়ে শীতের প্রহরে হিমে উপভোগ করছে ঝগড়ার জ্বলন্ত উত্তাপ। ফলে রবিন ভাই ধমকে উঠলেন কঠিন স্বরে, জাতময় আহাম্মকের দল, আরেকটু টু শব্দ শুনলে একেবারে জুতা খুলে পেটাবো। কাজের নামে ঠনঠন এসেছে বিড়ালের বিয়ে দিবে। রাখ ওই বিড়ালদের, এখন গামছা পরে কাজে নাম, নয়তো থাপড়িয়ে লাল করে দিব দুটোকে। ফুটো বেলুনের মতো চুপসে গেল অর্জুন এবং দেব। পাখিগুলো তাদের হাত চালালো কাজে। নিখিলের দুঃখ উড়ে গেল, সেও পেঁয়াজ কাটতে কাটতে কাঁদলো। অর্জুন হাত ধুয়ে রসুন বাটা আনতে লাগলো। প্রতীক হা হা করে সামিয়ানা ওয়ালাকে টাকা বুঝিয়ে দিল। দেবতার মাংসে মলি শুরু করলো। অবশেষে হিমুলনের চতুর্থ বিশ্বযুদ্ধ হতে হতেও থেমে গেল। তানিয়ার বাসায় মির্জাফরের দল, আন্না এবং কৃষ্ণা এসেছে। তানিয়াপুর রান্না করে সবাইকে চেখে দেখার জন্য তলব করছে। সামনে একটা বাদামি রঙের থকথকে পর্দার দিকে তারা তাকিয়ে আছে, এতটাই ঘন যে চামচে বাকিয়ে গেছে। তানিয়াপু যতটা উৎসাহের সাথে ডেকেছিল, ততটা মিয়ে গেল চামচের বাঁকা দেহ থেকে। এটা কি তানিয়াপু?
কৃষ্ণা হতবাক প্রশ্নে তানি নিজেকে ইতস্তত করলো। বিদেশি রেসিপি বই দেখে থাই ডিজার্ট বাউলু বানাতে গিয়েছিলাম, কিন্তু ঝামেলা কিসে হলো বোঝা যাচ্ছে না। পাশ থেকে আন্না নিপুণ চিন্তাবিদের মতো উত্তর দিল, মনে হচ্ছে চাল ঘুটে কিছু একটা বানানো হয়েছে, কিন্তু সেটাকে পায়েস বলাটা পায়েসের অপমান হবে কি না বুঝতে পারছি না। এটা পায়েস না, বুয়ালাও। না তানিয়াপু, বুয়াও এটাও নিবে না। তানি মিলিয়ে গেল, ভেবেছিল শাশুড়ি মেয়েকে থাই ডিজট দিয়ে পটাবে, কিন্তু সব কষ্ট বিফলে গেল। কৃষ্ণা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আছি তো আমরা, কিছু তো একটা হবে। তানি আশ্বস্ত হতে পারল না, হাঁটু কাঁপছে। একেই রান্না চিরকালের শত্রু, কোথায় ভেবেছিল একটু ব্যতিক্রম কিছু করবে। বেশ উৎসাহের সাথে সকাল থেকে এই রান্না করেছে, এখন মনে হচ্ছে সব বৃথা। প্রায় কেঁদে দিল সে। শাশুড়ি মাকে জেনে বুঝে অকর্মণ্য মেয়েকে ঘরে তুলবেন? কক্ষণই না। ঘরের সবসময় আদুরে হয়, কখনো কাঠিন্যত্ব হয়নি। অন্যদিকে দুই বোন হবার দরুন কাজের ছেলের কাজগুলো করত। এই বাজার করা, বিল দেওয়া, বাইরের সকল ধরনের কাজ সে করে এসেছে, যা একটি ছেলে করে। ফলে রান্নাবান্না, ঘর গোছানো চরম অনীহা তার। সেই অনীহা এখন বরণ করতে হচ্ছে, ফলে ভীত বেশি। অন্না তানিয়াপুর হাতটা ধরে বলে, তানিয়াপু আমরা আছি, কোনো চিন্তা করো না। তানি একটু শান্ত হচ্ছিল না, তখনই দীপ্তি মাঝখান থেকে বলে উঠল, আমরা তো আছি, কিন্তু কথা হচ্ছে এই বুয়ালাও সবার প্লেটে লওয়ার উপায় কি? চিন্তার মেঘ আবার ঘন হলো। সময় নেই বেশি, যা করার তাড়াতাড়ি করতে হবে। বারবিকিউর ধোয়া কুণ্ডলি হচ্ছে হিমুলিনের হাওয়াতে। অনুষ্ঠানের কমতি নেই। নিখিল একেবারে সেজে গুজে এসেছে। নীল সাদা পাঞ্জাবি, জেল দিয়ে চুল কায়দা করা, হাতে দামিনীর দেওয়া ঘড়ি। অর্জুন বিদ্রুপ করে বলল, এই প্রথম দিদিমণির রাগ ভাঙাতে ছাত্রকে মাঞ্জা মারতে দেখলাম। সাথে দেব বলে উঠল, এখন দিদিমণি খাতা ধরিয়ে 100 বার আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন, লিখতে না বললেই হয়, আমি তাতেও রাজি। আত্মবিশ্বাসরে নিখিলের, এবং অর্জুন হতভম্ব হলো উত্তরে। শামীমা মাঝখান থেকে বলে উঠল, তাতে যদি না গলে তাহলে একেবারে কান ধরে উঠব, জনসম্মুখে কান ধরে গলে যাবে। শামীমও যদি মজা করে বলেছিল, কিন্তু সকলের চোয়াল ঝুলে গেল যখন নিখিলের সামনে সৌদামিনীর রাগ ভাঙাতে জনসম্মুখে কান ধরে উদ্বোস করতেও দ্বিধা বোধ করল না। সৌদামিনী আসতে নায়কের মতো তার পত্রপ্রদ করলো সে। সৌদামিনী থমকে দাঁড়ালো, আকাশ সমান কৌতূহল জমলো মুখশ্রীতে। আশপাশ সতর্ক নয়নে তাকালো, গোটা কয়েক দৃষ্টি তাদের দেখেছে, যা একটু অপ্রস্তুত করলো দামিনীকে। পাশ কাটিয়ে যেতে নিলে আবার পদ আটকালো নিখিল। নিরেট স্বরে শুধালো, তুমি অভিমানের দেওয়াল ভাঙবে না? এটাই শেষ সিদ্ধান্ত। সৌদামিনী বেবাক হলো, উত্তর নেই তার কাছে। হড়বড়িয়ে গেল। আন্নার জোরজবস্তিতে আসতে তো রাজি হয়েছিল, কিন্তু নিখিলের সামনে রুদ্রমূর্তিটা ঠিক কত সময় যাবৎ ধারণ করে রাখবে সেই পরিকল্পনার ছিল না। ছেলেটা তার রাগ ভাঙানোর কম চেষ্টা করেনি। ফোন করেছে, মেসেজ দিয়েছে, বাড়ির সামনে অবধি এসেছে, প্রতিদিন একটি করে সরি কার্ড দিয়েছে, তবুও গলেনি সৌদামিনী। সে খুব দ্বিধায় আছে। নিজ থেকে ছোট্ট একটি ছেলের আবেগপ্রবণ কথায় হৃদয় তো হারিয়েছে, কিন্তু এই কাঠামোগত সমাজের আয়ত্তে ব্যাপারটা খুব নিন্দনীয়। তাই নিজেকে একটু সময় দিতে চায়, কিন্তু সব পরিকল্পনা পানি হয়ে গেল। ক্রমশ গলতে শুরু করলো তার অভিমান, রাগ। নিখিল পুনরায় শুধালো, কি হলো? এটাই কি শেষ সিদ্ধান্ত? উদ্বেগহীন প্রগাঢ় হলো। সৌদামিনী শান্ত স্বরে বলল, আমি এখানে শুধু আন্নার অনুরোধে এসেছি, তার মানে আমার কোনো কথাই শুনবে না? শোনার সময় হয়তো শেষ, ব্যাস। তবে দেখছি আর রাস্তা নেই। বলে কান ধরে উঠবোস শুরু করলো। সৌদামিনী বিরূপ নয়নে চেয়ে রয়েছে নিখিলের দিকে। ছেলেটি কাউকে পরোয়া করছে না, শুধু কান ধরে উঠবোস করছে আর বলছে, আমি আর কখনো তোমাকে কাঁদাবো না, এটাই শেষবার। এত গোটা কয়েক দৃষ্টি ছিল, এখন উপস্থিত সকলের দৃষ্টি তাদের দিকে। সবার বিস্ময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। সে আর দৃঢ়ভাবে মনস্থির করল, প্রেয়সীর মান ভাঙাবে। ভাগ্যিস এখানে সিনিয়র সিটিজেন আসেনি। ছেলেটা এমন পাগলামিতে লজ্জায় মাথার কাটার জোগাড় হলো মিনির। যুব সমাজ বেশ আলতো আছে, মজা লুটছে। রবিন ভাই চরসূচক আওয়াজ করতে করতে বলে, ইস, এটাও হয়ে গেল। মির্জাফরের দলের চোখ চিকচিক করছে এই প্রত্যাশায়, কভু তাদের জীবনে এমন প্রেমিক সত্তার আগমন ঘটবে। সৌদামিনী না পেরে বলল, হয়েছে, আমি তোমায় ক্ষমা করেছি। সত্যি? নিখিল উচ্ছ্বাসিত প্রশ্নে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ। অবশেষে কান ধরে উঠবোস থামলো নিখিলের। সৌদামিনী কান ধরে টেনে নিয়ে গেল এক প্রান্তে। সেখানে জনমানব নেই। এদিকে রবিন ভাই তীব্র আফসোস এবং নিন্দা জানালো। পাশ থেকে তানিয়াপু বিদ্রাতপক মন্তব্য করলো, এটাকে বলে প্রেম? ভয়ে ভেজা বেড়ালের মতো ম্যাওম্যাও তো করে না। আমার বরটা এমন হলে জীবন সার্থক হতো। রবিন ভাই হতবাক নয়নে চাইল, চোখে মুখে অবিশ্বাস। তার প্রেমের উপর এমন কালিমা, তার ভালোবাসার উপর সন্দেহ। যথার্থ জবাব দেওয়ার পূর্বে তানির ওপর মুখটি ঝামটি দিয়ে চলে গেলেন। রবিন ভাই বেকুব বনে গেল। একেই লুকিয়ে বিয়ের সত্য পাহাড় সম ঠেকেছে, উপর থেকে তানির এমন মন্তব্য। এজন্যই বলে, পুরুষ দুই হয়, এক জীবিত, দুই বিবাহিত।
সৌদামিনীকে এক কোণায় টেনে নিয়ে এলো নিখিল। তার চোখে মুখে তীব্র রাগের প্রলেপ। নিখিল মুগ্ধ নয়নে তাকে দেখছে। হিনীন স্বরে মিনি শুধালো, এসব কি? তোমার রাগ ভাঙানোর কার্যক্রম? তুমি এমন কেন? বলি, তোমার কি সত্যি আক্কেল হবে না? মানুষরা না হাসাহাসি করছিল তোমার উপর। আমার কাছে অনেক কিছুর গুরুত্ব পায় না, এর মধ্যে মানুষ কি ভাবছে এই ব্যাপারটা লিস্টে প্রথম। তাহলে তোমার টিচার হওয়াটা তোমার এত বিচ্ছিল কেন? সৌদামিনীর কথায় ক্ষণসময় চুপ রইল নিখিল। তারপর শান্তস্বর বলল, কারণ আমি সবসময় তোমার চোখে বিশেষ পুরুষ হতে চাই। যেন তোমার কখনো অনুশোচনা না হয় যে তুমি আমায় উম বেছেছ। ক্লাসের ছাত্রদের ভিড়ে নিজের প্রেমিকাকে মাথা নিচু করে ইয়েস ম্যাডাম বলাটা নিশ্চয় তোমার ভালো লাগতো না, কিংবা লাগে না। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করছি, আমার অন্যায় আবদার করা উচিত হয়নি। আমি পরাজিত হয়েছি বলে তোমাকে জয়ের আসন ছাড়তে হবে, এটা অন্যায় আবদার। জানো দামিনী, ক্লাসে যতক্ষণ তুমি পড়াও, আমি আমার দিকে চাও না, অন্যদিকে তাকিয়ে আমার সাথে কথা বলো। এটাই তো আমার কাম্য ছিল না দামিনী? প্রতি মুহূর্তে আমার আত্মা আমাকে জানান দেয় আমি অপদার্থ। তবে কথা দিচ্ছি, এবার ফার্স্ট ডিভিশনটা ঠিক আদায় করব। দেখো। সৌদামিনী অবাকে তাকিয়ে আছে নিখিলের পানে। কি করে এই মানুষটার উপর রাগ করবে সে? দুষ্কর কাজটি সে আর অসম্ভব। তাই মানুষটিকে শুধু ভালোবাসাই দেওয়া যায়। সৌদামিনীর এই কদিনে পুড়েনি, খুব পুড়েছে। প্রতিটা সময় নিজের সাথে যুদ্ধ করছে। মন মস্তিষ্কে প্রতিবাদ করেছে প্রতিক্ষণ। আর সেই কারণটা স্পষ্ট। এই মানুষটা তার হৃদয়ের অবিচ্ছেদ্যভাবে অংশীদারিত্ব জমেছে। এই অহেতুক যুদ্ধটাকে মস্তিষ্কে পরাজিত হতেই হতো। এদিকে নিখিল কাতর স্বরে বলল, মাথা নষ্ট হয়ে যাচ্ছে দামিনী, আর রেগে থেকো না প্লিজ। বলো তো, আবার কান ধরি? খেপেছ? খবরদার। আর যদি দেখেছি, তাহলে আমাকে একটু জড়িয়ে ধরো। খুব কাঙাল হয়ে গেছি। দেখো না, খেয়ে খেয়ে শুকিয়ে গেছি। তোমার বেদনায় ফাটা বেলুনের মতো হয়ে গেছি। নিখিলের কথায় সশব্দে হেসে উঠল সৌদামিনী। না পেরে পাগলটাকে জড়িয়ে ধরল শক্তভাবে। নিখিল তপ্ত হৃদয়ে এক পশলা তুষারপাত হলো যেন। অবশেষে তৃষ্ণার মিটল অতৃপ্তের চিত্রে। বারবিকেও জমে গেছে। গন্ধে গন্ধে মম করছে রবিনের বাড়ির উঠান। শামিয়ানা জমেছে শিশিরতে। তীব্র শীতে কয়লা পুরানো আগুন জ্বলছে দাউ দাউ করে। এক বস্তা কাঠ কয়লা দাও নিয়ে কেটেছে শামীম। একে একে মুরগি ভাজা এক পাশে কয়লা পুরাতো, আর এক পাশে অর্ধ কাছা। রান্নার ভার অর্জুন আর দেবব্রতের। ফ্যান চালাতে কয়লা ধিক ধিক করে জ্বলে উঠল। ব্যাচ প্রথম ব্যাচটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। রবিন ভাই তদারকি। এটা লেগ পিস খেতে খেতে বলল, সারাদিন বউয়ের পেছনে ল্যাস্টামি করতে পারবা? এই কাঁচা মুরগি কে খাবে শুনি? হাহাবাতে সিনিয়রগুলো প্লেট নিয়ে বসে আছে। লোম জ্বলে যাচ্ছে এখানে, আর উনি এসেছে হুকুমদারিতে। শোনো, আমার না হোটেল চালাই না। যা হচ্ছে তাই খেতে হবে, নয়তো নিজের রান্না করো। দেবতা খেঁচিয়ে উঠলেন। রবিনের ভাই দমে গেল। এবার স্বর নরম হলো। না, সব ঠিক আছে, শুধু একটু সময় মাপতে হবে। মানে, ডাবল কালারের মুরগি খাওয়ার অভ্যাস নেই তো সিনিয়রদের? দেখা গেল নতুন রান্নায় পেট ধরে গেল। বলা যায় না তো। গেল রতন ভাইকে আজকে সারা রাত বাথরুমে কাটাতে হলো। তাই বলেছিলাম এবার একটু ঘন ঘন নাড়াচাড়া দে, আর ফ্যান অফ করে দে। জীবন যা চলছে তার তাপেই হয়ে যাবে, এক্সট্রা তাপের দরকার নেই। অর্জুন দেবকে শান্ত করলো। ঘাম তরতর করে ঝরছে তার কপাল থেকে। ধোঁয়ায় চোখ মুখ জ্বলছে তার, একেবারে চোখের পানি ঘামে একাকার অবস্থা। দেবেরও অবস্থা একই। আন্না এসেছিল তানির পায়েস নিয়ে। অর্জুনের এমন বেহাল দশায় দয়া হলো। তাই তার কপাল মুছে দিল নিজ ওড়না দিয়ে। পাশ থেকে গুঞ্জন উঠল, কি লাকি রে অর্জুন। অর্জুন মুচকে এসে বলল, নজর দিস না। পাশেই দাঁড়িয়েছিল তানি। রবিন ভাই বিদ্রুপ স্বরে বলল, বউ হতে হয় এমন, অন্যের মতো না, বন্দুকের নল ধরে বিয়ে করে। কথাটা শুনে তানি হাতে থাকা টিস্যু পেপারটা নিয়ে গায়ের জোরে রবিনের মুখে মুছিয়ে দিল। এতটা জোরে যেন ঠোঁটখানা খুলেই পড়বে। তারপর হিনীন স্বরে বলল, অর্জুন ঘামছে তাই বউ কপাল মুছে দিল। তুমি হাবাতের মতো গিলছো তাই মুখ মুছিয়ে দিলাম, খুশি? রান্নার শেষে যুবক যুবতীরা বসলো রবিনের বাড়ির প্রাঙ্গণে। বারবিকিউয়ের কয়লা এখনো জ্বলছে। সেই ওমকে ঘিরে গোল করে বসলো যুব সমাজ এবং মির্জাফরের দল। সৌদামিনী আর তানি রয়েছে সেখানে। খাওয়া দাওয়া শেষ। আসর জমেছে আড্ডায়। সবার অনুরোধে আজ অর্জুন গান গাইবে আর আন্না নাচবে। এটা প্রতিবার যুব সমাজের পরিকল্পনা হলো, এই প্রথম তা বাস্তবিত হবে। অর্জুন গিটারে সুর তুলল। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোত ভেসে। আন্না সেই সুরে গা ভাসালো। মনোমুগ্ধকর একটা পারফরমেন্স। করতালিতে সবাই অভিনন্দন জানালো। অর্জুন ফিসফিস করে বলল, তুই কি জানিস তোর নুপুর গুঞ্জন আমার হৃদয় কাঁপিয়ে দেয়? আন্নার লজ্জা দৃষ্টি নামিয়ে নিল। মানুষটির মাঝে মাঝে নির্লজ্জ হয়ে যায়। সেটা কি মানুষটি জানে? কৃষ্ণার বদলতে তানির পায়েস বেশ হিট হলো। এমনকি রবিন ভাইয়ের আম্মারও মনে ধরলো। এই ফাঁকে আন্না ঝোপ বুঝে কোপ মারল, কাকিমা, যে মেয়ে পায়েস এত ভালো বানায়
মনটা কত ভালো হবে ভাবো। তুই চিনিস? চিনি মানে আমাদের হিমুলেনের বাসিন্দার খুব ভালো মেয়ে। কি অমায়িক ব্যবহার, দেখতেও খাসা। রবিন ভাইয়ের পাশে হেব্বি লাগবে, তাই নাকি? তুমি দেখবে? দেখতে ক্ষতি কি? বাড়ির পাশে মেয়ে থাকলে আমি এত দূরে যাব কেন? আন্না বুঝলো মাছ ছিপে আটকেছে, এর মাঝে কলরা উঠল। রবিন ঝোপের আড়ালে কাকে যেন চুমু খাচ্ছে। কথায় অগ্নিফুলকির মতো স্ফুলিঙ্গ ঘটল সিনিয়র সিটিজেনের মাঝে। আন্না বিমুখ চেয়ে রইল, মস্তিষ্ক অকজে লাগছে। অঘটন ঘটল তো ঘটল, এখনই ঘটাচ্ছিল। এদিকে সকল সিনিয়র সিটিজেনের চোখে মুখে অব্যক্ত অবিশ্বাস। রবিন হিমুলেনের ভদ্র ছেলে, যার ভদ্রতা সার্টিফিকেট মোড়ের শেষ কোণা ঝালমুড়িওয়ালাও দিতে পারবে। সে কিনা ঝোপে চুমু খাচ্ছে। চুমু, এই দুই অক্ষর শব্দটি রবিনের মাকে নাড়িয়ে দিল। ছেলের এমন রটনা তো দুঃস্বপ্নে ভাবেনি। মূল ঘটনা ঘটিয়েছে মতিন মামা। হয়েছিল এমন, তানির পায়েস এতটাই ভালো হয়েছে যে আনাচে কানাচে থেকেও প্রশংসার কামতি হচ্ছিল না। গেস্ট হিসেবে আসা মতিন মামার ভাগ্নে যে পায়েসের নিষ্পাপ প্রেমী হয়ে গেল। জামিল চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে 7 বছর সাতেক হবে। মতিন মামার গর্ব সে। বোন মারা যাওয়ার পর থেকে সে মতিন মামার কাছে মানুষ। প্রথমে গালি দিল, এখন যখন ছেলেটি 3বারের মাথায় পল্লী বিদ্যুতে ভালো বেতনের চাকরি পেয়েছে, তখন মতিন মামার সাথে সবাইকে বলে এটা তার ভাগ্নে, সরকারি চাকরিজীবী। ছেলেটির বিয়ে হয়নি। মতিন মামা হন্য হয়ে মেয়ে খুঁজছেন। তার নজর তানির উপর, সেই জন্য ভাগ্নেকে এখানে আনা। ভাগ্নে তানিকে দেখে রসগোল্লার মতো গলে গেছে। তানি মেয়েটি খুব সুন্দরী না হলে একেবারে খারাপ নয়। মেয়েদের মতো পরিপাটি চলাফেরা করলে চোখে পড়ে। আর শাশুড়ি মাকে পটাতে একটু সেজেগুজো করে এসেছে। ফলে জামিলের নজর আসার পর থেকে তার দিকে আটকে গেছে। ইনিয়ে বিনিয়ে যাকে পাচ্ছে তাকেই শুধাচ্ছে। মেয়েটির নাম কি? মেয়েটি কার সাথে এসেছে? আমাদের পাড়ায় থাকে। পুরুষ এত ধৈর্যশীল হোক না কেন, স্ত্রীর প্রতি অন্য পুরুষের অযাচিত আকর্ষণ সইতে পারে না। রবিনের ক্ষেত্রে তাই হলো। জামিল প্রথম থেকে হলো চক্ষুশুলো, মাত্রা হলো অতিক্রম হলো। যখন দেখলো তানি জামিলের সাথে হেসে হেসে কথা বলছে, জামিল কিছু বলছে আর তানি তার অসম হাতগুলো পূর্ণ দর্শন করে হাসছে। জামিল তো নয়, যেন দিলদার সে। ফলে সুযোগ বুঝে তানিকে বাড়ির পিছনে শুনশান জায়গায় নিয়ে গেল সে। এদিকে মানব বিচরণ কম, ফলে এখানেই নিরাপদ। মেয়েটির সাথে কথা বলার জন্য তানির কবজি শব্দ করে চেপে ধরে দাঁতে দাঁত চিপে শুধল। কি হচ্ছিল ওটা? হাতের বাঁধন ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালাও তানি। ফলে কপট রাগ দেখে বলো, লাগছে, হাত ছাড়ো। ছাড়বো? আমার বউয়ের হাত ধরছি, তোর কি? সেই বউ যার বলতে ভয় এ শুটকি হয়ে যাস। তানি রাগাস না, কি করবি? মুরদ আছে কিছু করার? আর হাত ছাড়, আমি যাব। জামিল ভাই আমার থেকে রেসিপি শুনছিল। আবার সাবধান করছি, আসছে আমার ক্যাপ্টেনে আমেরিকা। শোন, খালি কলসি বাজে বেশি। তুই সেই খালি কলসি, যেতে দে আমাকে। রবিন ভাইয়ের মস্তিষ্কে আগুন ধরে গেল। তার স্ত্রী, যার সাথে এখনো সংসার করা হলো না, সে অন্য পুরুষের রেসিপি দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাকে দেখলে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ ঘোষণা করে দেয়। এ তো মানা যায় না। ফলে নিয়ন্ত্রণ হারালেন রবিন। প্রচণ্ড আক্রোশে অধর চেপে ধরলেন তানির শুষ্ক ঠোঁট। ঘটনায় আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল তানি। হৃদস্পন্দন ক্রমশ নিয়ন্ত্রণ হারালো। রুক্ষ নিষ্ঠুর শীতে উষ্ণ পরশটা হৃদয়ে ওম বুঝিয়ে দিল। শিহরিত হলো সমস্ত শরীর। একটা সময় আক্রোশ কমলো, ভালোবাসা নিজেকে সগর্বে উন্মোচিত করলো। কমলো হলো সেই স্পষ্ট, সেই সাথে গাঢ় হলো যেন হৃদয়ের ক্ষুধা। নির্লজ্জর মুহূর্তে দুজনে উপভোগ করছিল। অমনি পেছন থেকে কেউ টর্চ মারল। অমনি চূর্ণ বিচূর্ণ হলো সকলে আবেশ। চমকে গেল উভয়ই। কাবাবের হাড্ডি মানুষটি আর কেউ নয়, বরং মতিন মামা। প্রকৃতির ডাকে সাড়া দিতে সে এই ঝোপঝাড়ে এসেছিল। ডাক তো সাড়া দেওয়া হলো না, বরং সাক্ষী হলো এক অদ্ভুত মুহূর্তে। অপ্রস্তুত হাসলো সে। রবিন চটজলদি তানিকে আড়াল করে ফেললো। ফলে মতিন মামা রবিনকে দেখলেও তানিকে দেখলো না। মাথা চুলকে বলল, রবিন, একটু সামলে নিও। বলা তো যায় না, সাবখোঁজ থাকতে পারে। বলেই ছুটলেন ভেতরে। ব্যাস, বিবিসি চ্যানেলের রিপোর্টারের মতো রবিনকে হেডলাইন বানিয়ে দিল। রবিনের মা শুনতে টক বগিয়ে উঠল, তার গা শিরশির করছে। মতিন মামা চলে যেতে যুব সমাজের কাছে ফিরল রবিন ভাই। তত্তর করে কাঁপছে এই প্রচণ্ড হিমশীতে। অর্জুন তাকে একটি প্লাস্টিকের চেয়ারে বসালো। কিছু শুধাতে যাবে, অমনি আন্না ছুটে বাইরে এসে বলল, কেল্লা ফতে রবিন ভাই, তোমার ঝোপের আড়ালে চুমুকীর্তি ফাঁস। কাকিমা বোম্বাই মরিচ হয়ে গেছেন। রবিন আর বাকিরা অস্থির হলো। ভেতরে লঙ্কাকাণ্ড ঘটছে সেই সন্দেহ নেই। যুদ্ধ হবে কি না জানা তো দরকার। যুদ্ধ কেন হচ্ছে? তানি আমতা আমতা করে সব বলল। সব শুনতে নিখিল ফিক করে হেসে দিল। অর্জুন চোখ গরম। দেবপুত্র বিদ্রুপ স্বরে বলল, মানুষের ভাগ্য খারাপ হয়, কিন্তু তোমার
তোমারটা নালার পানি দিয়ে লেখা, তাই সেটাকে খারাপ বলা খারাপের বেইজ্জতি। প্রতীক তাল মিলিয়ে বলল, এখন থেকে কেউ বলবে না আমার ভাগ্য খারাপ, বলবে আমার ভাগ্য রবিন। থামবি তোরা? আমার ভয় করছে। চুমু খাওয়ার আগে ভয় পেলে কাজে দিত। অর্জুনের কথাটা শেষ হবার পূর্বে সিনিয়র সিটিজেনদের ডাক পড়লো। ভেতরে বেশ গভীর গোল মিটিং বৈঠক করছে। পাড়ার সবচেয়ে বড় ছেলেটা যদি এমন ঝোপের আড়ালে চুমু খায়, তাহলে বাকি যুব সমাজ তো একেবারে উচ্ছন্নে যাবে। রবিন ভাইয়ের অন্তরাত্মা শুকিয়ে গেল। এতটা দ্রুত এমনভাবে উল্কাপিণ্ডের মতো আঘাত হানবে ভেবে রাখেনি সে। ভয়ে ভয়ে ভেতরে গেল। যুব সমাজ পিছু ছাড়ল না। সবাই প্রতিরক্ষার দেওয়ালের মতো গেল। সবার পেছনে রাখলো তানিকে। ভেতরে গমগম মহল। পাড়ার সকলে গোল করে বসে আছে। মধ্যিখানে রবিন ভাইয়ের আম্মা। গুঞ্জন হচ্ছে ক্রমশ। কথাটা সূচনা করলো হিমুলের ডাক্তার রহিম কাকা। রবিন বাবা বস। তুমি কি জানো কেন তোমাকে ডেকেছি? রবিন না জানার ভান করে বলে, না। দেখো, এই হিমুলের এখানে পাড়া না, স্বাধীনতা অনেক আগ থেকে এই পাড়া। এখানে প্রতিটি বাড়ি প্রায় ৩-৪ প্রজন্ম আগের সম্পদ। এই পাড়ায় একটা সম্মান আছে। তুমি এই পাড়ার যুব সমাজের নেতা। তোমার দ্বারা এমন কাজ কি শোভা পায়? রবিন চুপ করে রইল। নিখিল ফিসফিসে বলল, এই প্রথম রবিন ভাইকে নাকানি চুবানি খেতে দেখছি। দৃশ্যটা বেদনার, কিন্তু কোথায় যেন একটা শান্তি আছে, তাই না? নিখিলের সাথে তাল মেলালো অর্জুন। আন্নার কানে কথাটা যেতে সজোরে চিমটি কাটলো তাকে। হিন হিনের স্বরে বলল, তোমাদের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার পড়বে না। বন্ধু সেই প্রকৃত যে বন্ধুর বিপদে দুটো লাথি মেরে তাকে সাহায্য করে। তুই বুঝবি না। আন্না চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ অর্জুনের দিকে তাকিয়ে রইল। দাঁতে দাঁত পিষে বলল, বাড়ি যাও, আমিও তোমার প্রকৃত জায়গা, শোয়ার জায়গা দেখিয়ে দিব। বড় বুড়োদের কানা ঘুষে বলল, ফিসফিসানি গুনগুজন। রবিন ভাইয়ের মা শীতল কণ্ঠে শুধালো, মেয়েটিকে? রবিন এখনো মনো। পাশ থেকে শামীমের মা বলল, ভালো ঘরে মেয়ে বলে তো মনে হয় না ভাবি, নয়তো এমন কাজ কে করে? ছ্যাঁছে। শামীম মাকে ইশারা করে চুপ থাকার জন্য, কিন্তু সে থামে না। অবন্তিকা বলে, দিদি তুমি রবিনের বিয়ের ব্যবস্থা করো। জোয়ান ছেলে, বয়স কম, মেয়েগুলো ভীমরুলের মতো ওত পেতে থাকে। বিয়ে হলে ঠিক হয়ে যাবে। মেয়েটা কে রবিন? রবিনের আম্মা পুনরায় শীতল স্বরে শুধালো। সবার মাঝে একটা ভাষ্য স্পষ্ট। ছেলেটির বয়স ছেলের বয়স কম, তাই একটু আবেগ ভাসে। দোষ মেয়েটির। মেয়েটিকে পাড়াছাড়া করতে হবে। মতিনকে জিজ্ঞাসা করার পর সেও নাম বলতে পারল না, কারণ রবিন তাকে আড়ালে করেছিল আর অন্ধকারে এত ভালো করে দেখেনি সে। ফলে রবিন বলতে পারবে মেয়েটিকে। রহিম কাকা তো ঘোষণা করেই দিল, মেয়ের পরিবার কাল হিমুলেন ছাড়বে। রবিন এতটা সময় শান্ত চোখে দেখছিল সবটা। পরিস্থিতি কোথায় গড়ায় যেন তার পরীক্ষা মূল বস্তু। দীর্ঘশ্বাস ফেললো সে। আর চুপ থাকলো না। সবাইকে চমকে দিয়ে অতি শান্তে বলল, মেয়েটি আমার স্ত্রী। তাও দুদিনের নয়, পুরো 28 দিন 5 ঘন্টা 54 মিনিট। কথাটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটালো। উপস্থিত সকলে মুখের ভার বদলে গেল। বিস্মিত হতবিম্বল হয়ে দাঁড়িয়ে আছে রবিনের দিকে। রবিনের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। সে অনড় দাউকারে আছে, নির্লিপ্ত, তার মুখশ্রী শান্ত দৃষ্টি। কোনো আক্ষেপ বা গ্লানির ছাপ নেই। রবিনের মা দৃষ্টি নিপুণভাবে দেখছে ছেলেকে। ভরাট স্বরে শুধু, মাথা কি ঠিক আছে? মস্করা করছো? বৃদ্ধার কপালে প্রগাঢ় ভাঁজ, চোখে মুখে অবিশ্বাস্য। রবিন দীর্ঘশ্বাস গোপন করে শব্দের মালাটা সাজালো। খুব শান্ত স্বরে বলল, আমি মশকরা করছি না, সে আমার স্ত্রী। কে মেয়েটা? এখন বলাটা কি খুব জরুরি? আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে কথাটা বলল রবিন। ক্রোধ অভিমান ঘিরল রবিনের মাকে। অপমানিত বোধ হলো। যে ছেলে তার গর্ব, সেই ছেলে এমন কাজ সহ্য হলো না। সকলের চোখে তাকে দেখছিল। মনে মনে হয়তো বিদ্রুপ করছিল। এক পাড়ার লোকের সামনে আজ মান সম্মান মাটিতে ধুলিস্যাৎ। তিনি বসে রইল না। উঠে হনহন করে ঘরে গেলেন। ঘরে যেতে দৌড় দিলেন। রবিন বিচলিত হলো, পিছু ডাকলো, কিন্তু মা শুনলেন না। মুরব্বীরা আস্তে ধীরে উঠে গেলেন। ধীরে ধীরে পা বাড়ালেন বাড়ির উদ্দেশ্যে। যুব সমাজ অপেক্ষার কারণ সুযোগ পেলেন না, কারণ তাদের প্রধান হুকুম দিল, তোরা বাড়ি যা, তানিকে বাসায় পৌঁছে দিবে। তানির সাথে শুধু চোখাচোখি হলো। ব্যথিত নয়নযুগল প্রিয়তমের বিষাদ বুঝতে চাইল, শুষে নিতে চাইল এই নরবরে মুহূর্তের চিন্তাগুলো। মুখবিবর অপরাধবোধ জাগলো তীব্ররূপে। রবিনের চোখের ইশারায় আশ্বাস দিল, যার অর্থ সব ঠিক হয়ে যাবে। রবিন ঘর থেকে বের হলো, সবাই মুখ ভোঁতা নিয়ে। ব্যাপারটা জমল না। অর্জুন হতাশ স্বরে বলল, ধুর, কাকিমা এমন দৌড় দিবে কল্পনাই ছিল না। সব কেমন মাটি হয়ে গেল। ভাবলাম একটা জমজমার নাটক দেখব। রবিন ভাইয়ের কচুকাটা কিচ্ছু হলো না। ধুর ধুর। তার কথা শেষ হবার পূর্বে কান টেনে ধরল তানি। শাসিয়ে বলল, তোরা তো দেখছি সত্যিকারে গদ্দার, একেবারে মির্জাপুরের আব্বা। একেই আমার বরটার উপর ঝড় যাচ্ছে, আর তোরা মজা উঠছিস। অর্জুন কালমরলা খেয়ে চিচি করে উঠল। মহিলার হাত তো
না একেবারে লোহা। রবিন ভাই এর সাথে প্রেম কি করে করে? সাথে সাথে যুব সমাজ একত্রে হলো। প্রতিবাদী স্বরে বলল, আমাদের উপর চড়ছো কেন? বিয়ে নামক তুফানের বার্তা তো তুমি দিয়েছ তানি আপু। আমরা নিরীহ সাক্ষী কেবল, একটু বিরিয়ানি খেয়েছি খালি। আর আজকের ঝড়ে তোমরাই তুলছো ঝোপঝাড়ে কে চুমু খায়? চুপ চুপ, ঘাসেরও কান আছে। মাছ থেকে আন্না বলে উঠল, ওটা দেওয়ালের কান, আমি পড়ছি। আন্নারানি, এখানে দেওয়াল কোথায়? শুধু তো ঘাস আর ঘাস, তাই ঘাসের কান আছে। তানি ব্যাখ্যা করলো। দেবব্রত মুখ বাঁকালো। মহিলা মানুষ মানে গুরুতর সময়ের ঘাস সমান ব্যাপার নিয়ে তর্ক জুড়বে। সে তানিকে থামিয়ে বলল, সে ঘাসের থাকুক বা দেওয়ালে থাকুক, কথা হচ্ছে এখন কি করব। আন্নার পরিকল্পনাতে গোষ্ঠীর ষষ্ঠী হলো। এখন উপায় কি? তানি মিইয়ে গেল। হতাশ বিষাদ ভরা স্বরে বলল, আমাদের উপন্যাস তো দূর, ছোট গল্পটাও লেখা হবে না রে। তার চোখ ছলছল করছে। যুব সমাজ মুখে যাই বলুক, রবিন ভাইয়া তানিয়াপুকে তারা খুব ভালোবাসে, তাই তাদের এমন বিরূপ পরিস্থিতি। হতাশা তাদেরও ছিল। শামীম মাঝখান থেকে বলল, আমরা যুব সমাজ হার মানব না। মনে নেই আমাদের স্লোগান? অর্জুন সম্মতি জাগে বলল, সকলের তরায় সকলের আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রেম হোক বা বিয়ে, কোমর বেঁধে নামবো মোরা নিজ নিজ সহকারে। ভুললে হবে না, আমরা যুব সমাজ। রবিন ভাইয়ের বিয়ে যখন হয়ে গেছে, তাহলে আমাদের ছোট গল্প না মহাকাব্য লেখা হবে। তানি বিমুগ্ধ নয় চেয়ে রইল যুব সমাজের প্রাণে। তাদের মুখগুলো দৃঢ়তা চকচক করছে। হয়তো এই জন্য রবিন বলে, আমার ভাই বোন নেই, কিন্তু যুব সমাজ আছে। বাসায় আসতে অর্জুন গা এলিয়ে দিয়ে বিছানায়। বিছানার প্রতিটি বাঁকে তখন অবর্ণনীয় ক্লান্তি। হাত চোখের উপর দিয়ে চোখ বুজে রইল বেশ খানিকক্ষণ। আন্না আয়নার সামনে দাঁড়ালো। একে একে গহনাগুলো খুলছে। ছোট মুখখানায় মন খারাপে মেঘ মদরে ছেয়ে গেছে। কষ্টের ফল পাবার আগে সব বিক্ষিপ্ত হয়ে গেল। অবহেলায় খুলল সব অলংকার। বেনিটা খুলতে গিয়ে চুলে টান পড়লো। কোকড়ানো চুল একে অপরের সাথে গিট লেগে চিরুনি আটকে গেছে। বিরক্তি চোটে আনমনে মুখ ফসকে ধ্যাত। সাথে সাথে চোখ মেলল অর্জুন। ছোট বউয়ের মহা বিরক্ত। কানে দুল ছুঁড়ে মারল রাগে। চুলের অবস্থা কাকের বাসা হয়ে গেছে। তাতে চিরুনি আটকে রয়েছে। নিঃশব্দে হাসলো অর্জুন। ভরার সালে বলল, তেলের বোতলটা নিয়ে আয়। তেল নেই। কেন নেই? জমে গেছিল, চুলোয় বসেছিলাম, বোতল গলে গেছি। খিচিয়ে উত্তর দিল আন্না। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। ক্লান্তি একটু বোঝালো মনে মনে। উঠে ঘর থেকে বের হলো। কাকুলি দেবী তখন মনোযোগ দিয়ে বই পড়ছিল। কড়া নাড়তে দরজার ফাঁক থেকে চোখ তুলল। অর্জুনকে দেখেই বলে, কিছু বলবি? তেলের বোতল আছে ড্রেসিং টেবিলের উপর। অর্জুন বিনা শব্দে ঘরে প্রবেশ করে বোতলটা নিল। ছেলে তার আজীবন চুলে তেল ছোঁয় না, তাই কৌতূহল স্বরে বলল, তেল দিয়ে কি করবি? অর্জুন যেতে যেতে বলল, আমার ঘরে একজন আছে, চুলে প্যাঁচ লাগিয়ে বসে আছে। বাচ্চাটার জট খুলে দেই। বউ না তো, বাচ্চা পালছি বলে বেরিয়ে গেল অর্জুন। কাকুলি দেবী মুখ টিপে হাসলেন। বিয়ের পর ছেলের এমন বিস্তার পরিবর্তন দেখে তিনি শুধু অবাক নন, প্রসন্ন বটে। আন্না মেয়েটা আজীবন তার পছন্দ। চঞ্চল তরঙ্গের, ছটপটে ঘাসফড়িঙ্গের স্বভাব। তার ছেলে স্বল্পভাষী, বইপোকা, গুরুগম্ভীর, আভিজাত্য, কঠিন স্বভাবের সাথে মিলে একেবারে খাপে খাপ। ছেলের মাঝে এই পরিবর্তন কেবল এই আন্নার পক্ষে সম্ভব। নয়তো যে ছেলে আগে আন্নাকে দেখলে চটে যেত, সে এখন বউয়ের চুলের জট ছাড়ায়। ভাবা যায়? তেল গরম করে ঘরে ঢুকলো অর্জুন। নির্লিপ্ত স্বরে বলল, এখানে বয়। আন্নার চুল তখন জটে বাঁধা। কিছু চুল তো টেনে ছিঁড়েছে। এই চুলের শ্বাসটা তৃপ্তির বুদ্ধি। কি না কি লাগিয়েছে, একেবারে শক্ত হয়ে আছে। আন্না বাধ্য মেয়ের মতো বসলো অর্জুনের সামনে। অর্জুন আস্তে আস্তে সযত্নে জট ছাড়াতে লাগলো। আন্না চোখ বুজে বরের স্নেহ যত্ন উপভোগ করতে লাগলো। অর্জুন তখন প্রকাশ্যে বলল, চুলের উপর রাগ দেখাচ্ছিলি কেন? কিছুক্ষণ মৌন থেকে আন্না বলল, মনটা ভালো লাগছে না। কেন? চিন্তা হচ্ছে কিসের? হেয়ালি করছো কেন? রবিন ভাই আর তানিয়াপুর যদি ঝামেলায়? অর্জুন হাসলো। চুলগুলোতে বিলি কাটতে কাটতে বললো, আমাদের বিয়ের কথাটা মনে আছে? অদ্ভুত, থাকবে না কেন? আমাদের বিয়ের আগে মুহূর্তে কি ভেবেছিলি তুই আমার হবি? আন্না কথা বলল না। অর্জুন তখন ধীর কণ্ঠে বলল, সম্পর্কে দৃঢ়তা কঠিন সময়ে বোঝা যায়। যদি সম্পর্ক প্রতিকূলতা কাটিয়ে যায়, তাহলে ভাববি সম্পর্কটা মজবুত। আমার বিশ্বাস রবিন ভাই আর তানিয়াপুর সম্পর্কটা মজবুত। আর আমরা যা তো আছি, দেখা যাক জল কত দূর গড়ায়। অর্জুনের কথায় শান্ত হলো না আন্নার মন। বিরক্তি দমল। দীর্ঘশ্বাসের সাথে বাতাসে মিলালো কুচিন্তা। অর্জুন তার চুল আঁচড়ে টিলা বেনি করে দিল। তারপর বলল, মহারানীর সাজসজ্জা শেষ, এবারে ভৃত্যকে তার মজুরি দিন। আন্না উঠে দাঁড়িয়ে ঘুরে তাকালো। দুষ্ট মুখে বলল, কি মজুরি চাই? অর্জুন হাতটা ধরে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল আন্নাকে। কোমর শক্ত করে জড়িয়ে দিল। মুচকে এসে বলল, জ্যোৎস্না ভরা রাত। অর্জুন লজ্জায় বুক লুকালো অসুস্থ বুকে। অর্জুনও নির্লজ্জ হলো। নিষিদ্ধ ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিল সম্পূর্ণরূপে। রবিন বাসায় শীতল যুদ্ধ চলতে 3 মাস যাবৎ কথা বলা ছেয়েছে মা। রবিনের কথা বলতে গেলে তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। খাবারটাও ফেরানো মুখেই দিচ্ছেন।
রবিন একদিন রেগেমেগে না খেয়েছিল, কিন্তু লাভ হয়নি। মা কোনো কথাই শুনতে চান না। কথা শুরু হবে, শর্ত একটাই, তার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। যাকে বিয়ে করেছে তাকে তালাক দিতে হবে। রবিন আরও তেড়া, একদম সাপ ভাষায় বলে দিচ্ছে অসম্ভব। তাহলে যেন আমার সাথে কথা বলা না হয়। অদ্ভুত, বিবাহিত ছেলের কি আবার বিয়ে দিবে মা? আমি কি সম্রাট শাহজাহান যে বিয়ের পর বিয়ে করব? সুতরাং পাগলামি বাদ দাও, বিয়ে তো দিবেই, আমার বউয়ের সাথে বিয়ে দাও। রবিনের মা সাবভাষে জানিয়েছে, নো নেভার, কবি নেই। আমার বউ আমার পছন্দের হবে। তাহলে তুমি বিয়ে করো, বলে রেগে মেগে বেরিয়ে গেল রবিন। রবিনের মা মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল, কিন্তু তার পূর্বে আন্নাকে প্রয়োজন। রবিন ফিরল রাত 8টা নাগাদ। সারাদিন না খাওয়া বহুরূপী প্রেমিকাকে টিকি খুঁজে পাওয়া গেল না। সারাদিন কম তো ফোন দেয়নি, প্রতিদিন টানি তার খাদ্যের যোগান দেয়, ভরসার পীড়ার রূপে পাশে বসে আশ্বাস দেয়। কিন্তু আজ তার খোঁজ নেই। ক্লান্ত পা ঠেলায় বাসায় গেল সে। চোখ জোড়া শ্রান্তি, মাথার শিরা দপদপ করছে ব্যথায়। ঘরের দরজায় কলিং বেল দিল, ধৈর্য নেই তাই ঘন ঘন দিল। মিনিট 5 বাদে মা খুলল, তীক্ষ্ণ স্বরে বলল, ডাকাত পড়েছে নাকি এতবার কল দিতে হয়? রবিন উত্তর দিল না। চাবি আর মানিব্যাগ রাখলো জুতার বাক্সের উপর। ঠিক তখনই অনেকগুলো জুতা দেখতে পেল। ভিতরে যেতেই চোখ বিস্ফোরিত হলো, ঘর ভর্তি মানুষ। মা বললেন, যাও গোসল করে এসো, আজ তোমার বিয়ে। কথাটা শুনতে মাথায় বজ্রপাত এলো, মস্তিষ্ক কোষের সংঘর্ষ বাড়ল, ক্লান্ত শরীরটা ঝিম ধরে আসলো। সময় লাগলো নিজেকে সামলাতে। মা অপরদিকে নির্বিকার। রবিন শীতল গলা বলে, মস্করা করছো নাকি? আমি একটা 50 বছরের মহিলা, তোমার সাথে মস্করা করব? তাই তো মনে হচ্ছে, নয়তো বিবাহিত ছেলে দ্বিতীয় বিয়ে দেওয়ার কথা ভাবতে না। যাক গে, এই রঙ্গতামাশা ছাড়ো, আমি ঘরে যাচ্ছি। ঘরে আমার বউ মা বসে আছে। রবিনের মা নির্লিপ্ত গলায় উত্তর দিল। রবিন আবারও এবার টাকশি খেলো, দাঁতে দাঁত চেপে বলল, মানে হচ্ছেটা কি? তোমার বিয়ে হচ্ছে, আজ এই মুহূর্তে তুমি বিয়ে করবে, আমি বিয়ে করব না। তাহলে ওখানে তোমার জামা কাপড় গুছিয়ে রেখেছে, নিয়ে বিদায় হও। রবিন চোখ ঘুরলে দেখলো জুতো তাকের বিপরীতে দুটো বড় বড় সুটকেস গুছিয়ে রাখা। মায়ের কাছে সে রীতিমতো হতভম্ব। বিমূর্ত স্বরে বলল, আমাকে তুমি বেরিয়ে যেতে বলছো? বিয়ে না করলে? হ্যাঁ, আমি বিবাহিত মা, আমি ওই মেয়েটাকে আমি ভালোবাসি। বেশ, তাহলে ভালোবাসা নিয়ে বেরিয়ে যাও, বলে রবিনের মা ভেতরে পা বাড়ালো। রবিন কিছু সময় দাঁড়িয়ে এলো, দৃষ্টি সিদ্ধান্ত নিল সে সুটকেস জোড়া নিয়ে যখন বেরিয়ে যেতে হবে, অমনি 8 জোড়া হাত তার কোমর আঁকড়ে ধরল। একত্রে বলে উঠল, রবিন ভাই যাইও না। যুব সমাজ তাকে আঁকড়ে ধরেছে, তাও শক্তভাবে। এক কদম আগাতে পারল না রবিন ভাই। কিরমিরে বলল, ছাড় আমাকে। না, ছাড়বো না, আগে আমাদের কথা শোনো। আমি বিয়ে করব না। এখন হার না মানে বিয়ে করা। আমি বিয়ে করব না। বিয়ে করো না, কিন্তু কথা শুনতে দোষ কি? মাথা ঠান্ডা করে, এখন পাগলামি করার সময় নেই। রবিন শুনতেই থেমে গেল রবিন ভাই। তার ফর্সা মুখখানা রাগে লাল হয়েছে। নাক ফুলিয়ে হিনিন স্বরে বলল, তোরা এই কথা বলছিস? তোরা এই মুহূর্তে কি মাথা ঠান্ডা রাখার মতো বিলাসিতা করার সুযোগ আছে? আর তোরা আমার বিয়ের সাক্ষী। তানি তোদের বিরিয়ানি খাইছে, তোরা রাক্ষসের মতো গিলছিস, এখন গদ্দারি করছিস। এখানে থাকা মানে বিয়ে করা। আমি বিয়ে করব না। রবিনের কথা পরিপ্রেক্ষিতে অর্জুন বলে উঠল, তাহলে যাবে কোথায়? সুটকেস নিয়ে কি রাস্তায় রাস্তায় ঘুরবে? তোমাদের বাড়িতে ঠাঁই হবে না বলছিস? এমন তো বলছি না। আমাদের কথা তো শোনো। দেখো, এখন কঠিন মুহূর্ত, বিপদের সময়। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। পারবেও না। আমি গেলাম, বলে পা বাড়াতে যাবে, আবার যুব সমাজ তার উপর ঝাঁপিয়ে পড়ল। ফলে আবারও রবিন বের হতে পারল না। শামীম বলে উঠল, রবিন ভাই, তোমার কি অতিশোকে ব্রেন ডিফেক্ট হয়েছে নাকি? একটু ঠান্ডায় থাকো। প্রেম নামক ব্যাধিতে পরম করুণাময় বেশি বেশি স্মরণ করতে হয়। যদি চাইলে দৈবিক কিছু হতে সময় লাগে, আমার মতে তুমি বরং ওই মহিলার সাথে কথা বলো। এমন তো হতেই পারে, তোমার অপেক্ষায় যিনি তোমার ঘরে বসে আছেন, তোমার গল্প শুনলে সে বিয়েতে নাও করে দিতে পারে। তাই আমার মতে বুদ্ধিহীনের মতো কাজ করো না। দেখোই না, অলৌকিক কিছু হলেও হতে পারে। স্বামীর কথা রবিনের মুখ বাঁকালো, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলো, প্রেম প্রীতির বেলা অলৌকিক কিছু হয় কখনো? গল্প সিনেমা আর ক্ষেত্রে হয়, কিন্তু বাস্তবের জীবন সেটা নেহাত আকাশকুসুম চিন্তা। উপন্যাসের পাতায় দেখা যায়, নায়ক যাকে বিয়ে করতে চেয়েছে সেই মানুষটা তার জন্য বউ হয়ে বসে আছে। কিন্তু জীবনের নায়কদের কখনোই তার নায়িকার সাথে চট করে বিয়ে হয়ে যায় না। বিয়ে হলে অনেক খড়খুঁটো পোড়াতে হয়। ছাড় আমাকে, আমি কারোর সাথেই কথা বলবো না। কিন্তু যুব সমাজ নাছোড়বান্দায় ছাড়লো। দেবব্রতর মেজাজ খারাপ হলো। রবিন ভাই সত্যি বুদ্ধিহীনের মতো কাজ করছে। ফলে ক্রোধিত স্বরে বলল, তোমার দর্শনবিদ্যার কাঁথায় আগুন। রামগরুরের ছানা হওয়া বন্ধ করো। এখন হাতে কিছু নেই, ভেতরে বউ সেজে যে মহিলা বসে আছে তার পায়ে পড়ে যাও। দৈবিক কিছু হলেও হতে পারে। আমার মনে হয় পৃথিবীর কোনো মেয়ে বিবাহিত পুরুষকে বিয়ে করবে? কাকিমা তোমাকে বিয়ে করতে বলছে, কিন্তু যদি পাত্রী বিয়েতে রাজি না হয়, তাহলে তো সেখানে কেস খতম।
একেবারে মামলা ডিসমিস, আসামি খালাস। দেবের কথায় কিঞ্চিত শান্ত হলো রবিন ভাই। স্থির হয়ে দাঁড়ালো, চোখ ছোট ছোট করে শুধরালেন, তুমি শিওর? শতভাগ। যদি কেস পাল্টে যায়? উপন্যাস পড়ো নাকি? সিরিয়াল তো দেখেছই। বলে দিবে তুমি আমার মন পাবে কিন্তু দেহ পাবে না। হ্যাঁ। অর্জুন দেবের মাথায় চাটি মেরে বলল, দেহ নিয়ে খাটাই খাবে নাকি? বলবে তুমি আমার দেহ পাবে, মন পাবে না। দেবশালা একটা ডায়লগও ঠিক করে দিতে পারে না। মেয়েটা তাও যদি আমাকে বিয়ে করতে চায়, ধুর রবিন ভাই, আগে কথা তো বলো, এরপর যদি বিয়ে করতে হয় তুমি বলবে তানি আপু মা হতে চলেছে। একরাশ বিরক্ত নিয়ে নিখিল বলল। রবিন সাথে সাথে বলল, কিন্তু আমি তো বাসর করিনি। ওই মেয়ে চেক করতে বসবে। মানুষের মুখে একবার রটলে মানুষের মুখের জয়, মানুষের মুখেরই ক্ষয়। অবশেষে রবিন ভাই মনস্থির করলে তিনি তার হবু বউয়ের সাথে কথা বলবেন। মনে মনে এক প্রকার দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে নিজ ঘরে গেল। যুব সমাজ দীর্ঘশ্বাস ফেলল। আন্না ছুটে এসে বলল, রবিন ভাই কই? ওই মহিলার সাথে কথা বলতে গেছে। তোমাদের কি মনে হয় কাজ হবে? হিসাব নিকাশ তো তাই বলছে, এখন দেখা যাক। মলিন স্বরে নিখিল কথাটা বলল। যুব সমাজের চোখে মুখে চিন্তা। হুট করে এমন একটা পরিস্থিতি হবে অকল্পনীয়। রবিনের ঘর তো ছোট, ছিমছাম প্রকৃতি, দরজা জানলা বন্ধ, তবুও খুব ঠান্ডা হয়ে আছে, যেন আছে সে হিটার লাগায়নি। রবিন খুব রয়েস হয়ে প্রবেশ করলো। তার বিছানায় গোলা বাঁকানো চাঁদের বসানো হয়েছে। মা স্বল্পক্ষণে ফুল সাজিয়েছে ঘর। গন্ধরাজের গন্ধ নাকে আসছে। সে বসে আছে, সে বেশ বড় ঘোমটা দিয়ে। আশ্চর্য, এই জামানায় ঘোমটা কে দেয়? মেয়েটির পরনে একটি বেগুনি আর কলাপাতা শাড়ি। রং দুটো রবিনের পছন্দ নয়, কিন্তু সেটা প্রকাশ করলো না, কারণ শাড়িটা মায়ের। রবিন ভেবেছিল মেয়েটা আশেপাশের মানুষ হবে, অন্তত মেয়েটির পরিবার কেউ তো থাকবে, কিন্তু তারা কেউ নেই। রবিন গালা খাঁকড়ে দিল। অনুভূতি বিচিত্র, কারণ এমনভাবে সাধারণত বিয়ের বরেরা ঢুকে না। কিন্তু তাদের এখনো বিয়ে হয়নি। কাজী সাহেব অবশ্য বাইরে বসে আছেন। তিনি রসগোল্লা খাচ্ছেন মনের সুখে। রবিন জীবনে আগুন জ্বলছে, আর কাজী সাহেব রসগোল্লা খাচ্ছেন। কি অদ্ভুত! রবিন আবারও গলা খাঁকড়ে দিল। মেয়েটা এবারও উত্তর দিল না, একটু নড়ল। মোটা ঘোমটাখানার জন্য তার মুখখানা দেখা যাচ্ছে না। রবিন ভনিতাহীনভাবে বললেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। অপর পাশের মানুষটা এখনো নিশ্চুপ। রবিন দীর্ঘশ্বাস গোপন করলো। সে অনুমতির অপেক্ষা করলো না, বিনা সংকোচে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি, ফলে তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবা অসম্ভব। আপনার কাছে মনে হতেই পারে, তাহলে এখানে এসব ঢঙের মানে কি? আসলে আমার মা আমাদের বিয়েটা মেনে নেননি। এটা তার কেবল জেদের বহিঃপ্রকাশ, কিন্তু আমার পক্ষে তার জেদ মানা অসম্ভব। কারণ আমার হৃদয়রক্ষীকে প্রতারণা করা আমার পক্ষে অসম্ভব। রবিনের কথাটা শেষ হবার সাথে সাথে অপরপক্ষের মানুষটি বলে উঠল, তা বললেই তো হচ্ছে না? বিয়ের জন্য এত সাজসজ্জা কি বৃথা? এত সুন্দর করে সাজলাম আর বিয়ে করব না? আমি যেহেতু সেজেছি, আজই বিয়ে হবে। কথাটা শুনে তাজ্জব বনে গেল রবিন। বিস্ময় বাড়ল যখন মেয়েটি তার ঘোমটা তুলল। রবিন মুখখানা হা হয়ে গেল। অপর পাশে রমণী বলল, এত কষ্ট করে শাশুড়ি মেয়েকে রাজি করেছি, আর তুমি কি না আমায় বিয়ে করবে না? তানি? রবিন ভাই চোখে মুখ জুড়ে অব্যক্ত বিস্ময়, চোখগুলো বড় বড় হয়েছে, মুখখানা হা হয়ে গেছে আপনা আপনি। বিস্ময় ঠিক কাটিয়ে উঠতে পারছে না। অঙ্ক মেলাতে চেষ্টা করলো ভীষণভাবে, বামপক্ষ ডানপক্ষ অঙ্ক, কিন্তু সব অঙ্কের শেষে এসে যেন কাটাকাটি ক্রস হয়ে যাচ্ছে। মোটেও মিলছে না। অমীমাংসিত কণ্ঠে শুধেলো, তুমি এখানে কি করছো? ইট ভাঙছো? দেখছো না এখনই তাজমহল বানাবো? তানির অটপটে কথায় রবিন ভাই নিশ্চিত হলেন এটা তানি। তবু তার কিছুই বিশ্বাস হচ্ছে না। মাথাটা বেশ ঝিমঝিম করছে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? হতে পারে। অধিক চিন্তায় মানুষের মস্তিষ্কের কোষ বিকৃত হয়ে যায়, তবে কল্পনার কাজ করা শুরু। আজ হয়তো তাই হয়েছে। মায়ের এমন অতর্কিত বিয়ের আয়োজন, রবিন ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। তাই তো সে এখনো মায়ের পছন্দের অদেখা মেয়েটির বদলে তানিকে দেখছে। রবিন ভাই মাথা চুলকুলো দ্বিধাগ্রস্ত স্বরে বলল, তুমি এখানে কিভাবে? হেঁটে হেঁটে এসেছি, তাও নিজের পায়ে। ডেমো দেখবে? ধ্যাত তেরি, আমি বলছি এখানে আমার হবু বউ থাকার কথা। রবিনের কথাটা বলেই বুঝলো মস্ত বড় ভুল হয়েছে। কথাটা বলা উচিত হয়নি। তানির হাত জোড়া ঠিক কোমরে চলে গেল। ভুরুযুগল কুঞ্চিত হলো, এক বিন্দু মিলিত, দৃষ্টি প্রখর এবং শানিত, একেবারে সাংঘাতিক। তীক্ষ্ণ স্বরে শুধালো, কি বললে? রবিন ভাই উত্তর দিতে পারছে না। তিনি ঘামছেন, এই শীতেও তিনি ঘামছেন। শিং মাছকে পানি থেকে বের করলে যেমন লাফালাফি করে, রবিন ভাইয়ের অবস্থা ঠিক তাই। তিনি হাঁসফাঁস করছেন। অস্থির গলে বলেন, আমার মাথাটা ঘুরছে, আমি একটু বসি। তানি দেখলেন রবিনের অবস্থা সত্যি বেগতিক। সে তাকে ধরে বসালো। ঝগড়া তো পড়ে যাবে। সারপ্রাইজে দমকে যদি প্রেমিক হাসপাতালে চলে যায়, তখন বিপদ। এমনি হাই প্রেশারে একটু বাতি গেছে তার, তাই চিন্তিত স্বর বলল, ফ্যান চালিয়ে দেবো?
পানি দেই, পানি খাও। রবিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ফ্যানটা চালিয়ে দিল। নিস্তব্ধতা একেবারে বধ করে দিল বৈদ্যুতিক পাখার ঘর ঘর শব্দ। রবিন পানি খেলো, 1 গ্লাস নয় 3 গ্লাস। তারপর কিছুটা শান্ত হলো। এবার ধীর স্বরে শুধালো, এবার একটু ম্যাটারটা বোঝাও তো, আমার মাথায় কিছুই ধরছে না। ইঞ্জিনিয়ারিং পাশ করলে কি ঘাস খেয়ে? আজ তোমার সাথে আমার বিয়ে, না বোঝার কি আছে? কিন্তু মা রাজি হলো কি করে? তানি হাসছে, দুর্বল হাসি। মেয়েটার লালচে মুখখানা এক দুষ্টুমি মিশ্রিত হাসিটা অপরিচিত হয় রবিনে। দ্বিধা মিশ্রিত স্বরে শুধালো, কি করছো তুমি? ঘটনাটি আজ দুপুরবেলা। রবিন মায়ের সাথে বেশ কোন্দল করে ঘর চাইল। মাও বেশ একনিষ্ঠ প্রদর্শন ব্যস্ত। তিনি রবিনের পছন্দের 2 আনা দাম দেবেন না। আন্নার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন তিনি। তানিকে তার মনে ধরছে। মেয়েটি চুপচাপ শান্তশিষ্ট, দেখতে মন্দ নয়। গোলগাল চোখ, চশমা পরে। বয়সটা ছেলের সমান, তবে দেখলেই বোঝা যায় না খুব একটা। কি দারুণ পায়েস বানায়। মেয়েটিকে ছেলের বউ করলে মন্দ হয় না। একা একা জীবনে একটা সঙ্গী পাওয়া যাবে অন্তত কথা বলার। মেয়ের পরিবার নতুন হিমুলেনে এসেছে, তাই দেরি না করে বিয়েটা দিলে দায়িত্বভারের থেকে মুক্ত। কিন্তু পর মুহূর্তে ছেলের বিয়েটা তাকে পীড়া দিল। অবিবাহিত ছেলের সাথে একটি অবিবাহিত মেয়ের বিয়ে কি করে দিবেন? সেদিনের ঘটনায় পাড়ায় একদম রটে গেছে রবিনের কীর্তিটাকে, সেটাকে তো আর লুকানো যায় না। ঠিক সেই সময় কলিং বেলে বড্ড কর্কশ শব্দ বেজে উঠল। গম্ভীর নিঃশ্বাসখানা ফেলে দরজা খুলে দিলেন রবিনের মা। দরজার ওপরে তানি দাঁড়িয়ে আছে, শুষ্ক মুখশ্রী। বিভ্রান্ত চাহনি থেকে রবিনের মার মায়া বাড়ল। বিস্মিত স্বরে শুধল, তুমি এই সময় কিছু লাগবে? তানি এখনো দ্বিধা মিশ্রিত চোখে তাকিয়েছে। হয়তো শব্দের ভিড়ে আটকে গেছে, কিছুই বলতে পারছে না। রবিনের মা মিষ্টি এসে বলল, আসো ভিতরে আসো। বসার ঘরে তানি বসলো। তানি বসতেই তিনি বললেন, চা খাবে? না, কিছু লাগবে না। তানির মুখখানা মিইয়ে গেছে, সে দৃষ্টি নামিয়ে ফেলল। রবিনের মার কেন যেন খারাপ লাগলো। বসলেন তার পাশে, চিন্তিত স্বরে শুধালেন, কিছু হয়েছে তোমার? এমন রক্তশূন্য লাগছে কেন? প্রশ্নের উত্তর স্বরূপ টুকরে উঠল তানি। চোখ ভেঙে অঝোর নোনা জল গড়িয়ে পড়ল শুভ্র মুখশ্রীতে। রবিনের মা খুব দ্বিধায় পড়ে গেলেন। চিন্তার মেঘেরা ঘন হলো। অস্থির হলেন ভদ্রমহিলা। মেয়েটি কাঁদছে, কাঁদছে লাগামহীন। চিন্তিত স্বরে শুধালেন, তুমি কাঁদছো কেন? আমাকে আপনার এত অপছন্দ কেন মা? আমি কি একেবারে রবিনের যোগ্য নই? তানির এমন প্রশ্নে স্তব্ধ হলেন তিনি। মস্তিষ্ক কোষ কাজ করছে না। মেয়েটি কি বলছে? হতভম্ব হয়ে কিছু সময় চেয়ে শুধলেন। বিমর্ষরে শুধলেন, কি বলছো কি? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি রবিনকে ভালোবাসি, রবিনও আমাকে ভালোবাসে। এই ভালোবাসি থেকে আমরা বিয়ে করে নিছি। জানি মারাত্মক ভুল করেছি আমরা, কিন্তু বিয়ে তো পবিত্র বলুন। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। যদি আমরা একে অপরের নাই হতাম তাহলে কি সহিভাবে বিয়েটা হতো? তাহলে কেন আপনি আমার স্বামীর সাথে অন্য মেয়ের বিয়ে দিতে চাইছেন? আমি কি খুব খারাপ? আমার মধ্যে অজস্র ভুল আছে, কিন্তু আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। তাকে সারা জীবন সুখে রাখবো ইনশাআল্লাহ। রবির মায়ের মুখখানা গম্ভীর হলো। তিনি চুপ করে বসে রইলেন, কিছুই বললেন না। বসার ঘরে আবহাওয়া বেশ গুমোট হলো। তিনি বুঝলেন অশ্রুস্বরে কাজ হচ্ছে না। রবিনের মা বলছেন না, তাই সে শেষ অস্ত্রটা পকেট থেকে বের করলো। মনে মনে স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিল। খুব বিশ্রী মিথ্যে বলতে যাচ্ছে, কিন্তু এছাড়া উপায় নেই। ফলে ভারাক্রান্ত স্বরে বলল, ঠিক আছে, আমি আর জোর করব না। আমার সন্তান যদি তার পিতৃপরিচয়হীন বেড়ে ওঠে তবে তাই হোক। তানির কথাটা আগুনের মতো কাজ করলো। নির্লিপ্ত রবিনের মার মুখশ্রীর রং পাল্টে গেল। বিস্মিত স্বরে বলে, কি বললে? রবিনের বাচ্চা? আপনি তো আমাদের বিয়েটা মানছেন না। আমি আপনার আমানতকে কি করে এই বাড়িতে থাকি? আমি রবিনকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। উঠছি। বলে উঠতে গেলে রবিনের মা খপ করে তার হাতটি ধরে ফেলল। কঠিন স্বরে বলল, আজই তোমাদের বিয়ে, আজ সন্ধ্যায়। রবিন ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে তানির দিকে। তার মুখশ্রী অকৃত্রিম আশ্চর্য। তানি অপরাধী কণ্ঠে বলে, সরি, একটু মিথ্যে আশ্রয় নিয়েছে। একটু না, এটা একটু, একটু থেকে আরেকটু। টেকনিক্যালি মিথ্যে বলনি। উনি ভুল বুঝছেন। আমি সেই ভুল ভাঙাইনি। বাট কী করতাম? আমার ভালো লাগছিল না। তোমার আর মার ঝগড়া ভয় হচ্ছিল। মায়ের চাপে তুমি না আমাকে ছেড়ে দাও, তাই কাজটা নিজেই করছি। যদি পরে জেনেছি অন্যভাবে করা যেত। এখন যা হয়েছে হয়েছে, বাদ দাও। না, কিসের বাদ? আমার মাকে তুমি মিথ্যে বলছো, এর শাস্তি পাবে না? কি শাস্তি? বিয়েটা হোক না, সুদে আসলে টের পাবে। বলে জোরে জোরে হাসার চেষ্টা করলো রবিন। অনেকটা ভিলেন টাইপের হাসি, কিন্তু হলো না। মাঝপথে কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ। তানি আবার পানি এগিয়ে দিল। গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিছু করার নেই, প্রেমরোগ মানুষকে অন্ধ করে দেয়। সকালে সম্মুখে নির্বিঘ্নে বিয়েটা হলো। এবার লুকিয়ে চলে নাই।
একেবারে সমগ্র হিমুলনকে সাক্ষী রেখে বিয়ের বন্ধনে বাধা পড়ল রবিন তানি। যুব সমাজে বিদ্রুপের টানে বলল, মানুষের একবার বিয়ে হয়, অথচ রবিন ভাইয়ের দুবার বিয়ে হয়েছে, তাও একজনের সাথে। বুঝতে হবে যুব প্রধান বলে কথা। সগর্বে উত্তর দিল রবিন। বাসর ঘরে নিজ হাতে সাজালেন যুব সমাজ এবং মির্জাফরের দল। আন্না ফুলের মালা গোল গোল করে খাটে লাগাচ্ছে। অর্জুনের মাথায় তখন দুষ্টুমি খেলো। ফুলের পাপড়িগুলো একটু একটু করে ওর মাথায় দিতে থাকলো। আন্না পেছন ফিরে কপট রাগ দেখে বলল, কি হচ্ছে কি? রবিন ভাইয়ের বাসর করছে তো আমি কি আজ আরজি দিব? নির্লজ্জ মানুষ বলে মুখ বাঁকালো আন্না। নিজের কাজে মন দিল। অর্জুন সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে একটু ঝুঁকলো, কানে মুখ লাগিয়ে ধীরস্বরে বলল, বউয়ের কাছে নির্লজ্জ হওয়া আমার অধিকার। আমি তো শতকটি রমণীর জন্য নির্লজ্জ নেই। আমার বেহায়াপনা শুধু তোর জন্যই বরাদ্দ। অর্জুন অকপটে স্বীকারোক্তি দৃষ্টি নত হলো। শ্যাম মুখে জমালো লাজের মেঘ। হুদল কুতকুতো পারে। যুব সমাজ উদ্য চাহিদা কোনো মতে সামলে বাসর ঘরে প্রবেশ করলো রবিন ভাই। গদ্দারের দলগুলো আকাশ ছোঁয়া টাকা চাইলো। রবিন ভাই কোনো মতে তাদের জাল থেকে বেরিয়ে প্রণয়নীর কাছে এসেছে। প্রণয়নী তখন জানলার শেক ধরে দাঁড়িয়েছে। মৃদু শীতল বাতাসে উঠছে তার অবিন্যস্ত চুলগুলো। গভীর নয়নে আঁকড়ে আছে কৃষ্ণ অম্বয়ের পানে। অম্বয়ের তখন রূপলি চারটি ষোড়শীর ন্যায় জেদি রূপে উন্মোচিত হয়ে আছে। রবিন নির্বিশেষে চোখে নিজেকে দুবার বিয়ে করা বধূর পানে তাকালো। কি চমৎকার দৃশ্য! রবির মনে হলো হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমার কুসুম চরিত্রটি বুঝি এমন কোনো নারীকে কল্পনা করে লেখা হয়েছিল। হয়তো জীবনানন্দ দাশের বনলতা সেন বুঝি এমন কোনো নারতে মত্ত হয়েছিল। রবিন ধীর পায়ে এগিয়ে গেল তানের দিকে। পেছন থেকে আলকে ধরল ভীষণ শক্ত বাঁধন। খরা মরুভূমির মতো সরজমিনে আজ শীতল প্রেম বর্ষণ হচ্ছে। প্রতিকক্ষিত পথিক বহু যুগ তার পিপাসা নিবারণের উপায় পেল না। উষ্ণ চুম্বন আঁকড়ল প্রণয়ের কাঁধে। শিশির অনুভূতি রক্তে প্রবাহিত হলো। কেঁপে উঠল তানি। রবিন প্রগাঢ়স্বরে বলল, তাকাবে না? তানির দাপটে চোখ আজ লজ্জায় ভিড়। ঠোঁটের কোণে তুলতুলে হাসি। স্নিগ্ধ বাতাস পুষ্পরেণুর মতো কাঁপছে। রবিন অসংযত বেপরোয়া নয়ন খাবি খাচ্ছে সেই অধরে। মিষ্টি সুধা পান করার নিষিদ্ধ আকাঙ্ক্ষা মস্তিষ্ক ধরে। আজ লাগামহীর বেহায়া হলে কি একটু খারাপ হবে না? অনুমতি চাইল না রবিন। এক লহমায় জেদি পুরুষসত্তা দখল করে নিল প্রণয়ের অধর। রাতের গাঢ়ত্বের সাথে সাথে বাড়ল প্রেম বর্ষণ। সেই সাথে তৃষ্ণাত্ম যুগল তাদের চিত্তের তৃষ্ণা মেটালো সুনিপুণভাবে। হিমুলিনের সকাল হলো ভীষণ অস্থিরতায়। যুব সমাজের মুখশ্রীর ভিত। অন্য দিনের মতো শান্ত সকাল নয়, বরং শঙ্কাজনিত সকাল। কারণ মাধবীলতা মা হতে চলছে, অথচ সে একজন কুমারী। চাটার্জি বাড়ির হাওয়া গরম। অর্জুনের মুখ ভোঁতা হয়ে আছে। আন্না একটু পরপর এক গ্লাস করে লেবুর শরবত এনে দিচ্ছে। সে এক নিঃশ্বাসে খেয়ে শেষ করলো। এই অবধি মোট 12 গ্লাস লেবুর শরবত খাওয়া হয়েছে। শেষ দুইবার বাথরুমে গিয়েছে। আশঙ্কা চোখে মুখে স্পষ্ট অর্জুনের। যুব সমাজ সকাল সকাল সব কাজ ফেলে জড়ো হয়েছে। এটাতে ব্যগ্র জনতার প্রশ্ন হতেই পারে, তাদের কি খেয়ে কাজের অভাব? না, যুব সমাজ মানুষের অনেক কাজ। আজ শুক্রবার বলে রামগড়ের ছানাগুলো বাসায়। কারো মুখে কোনো কথা নেই, শুধু দেবব্রত মিটমিট করে হাসছে। অর্জুনের দম্ভ নিকুচি হয়ে গেছে। বড়াই করত সভ্য পরিবারের মেয়ে মাধবীলতা, কিন্তু সেই বড়াইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুমারী অবস্থায় মুখ কালো করেছে মাধবীলতা। শুধু তাই নয়, 1 মাসের মধ্যে 5 বাচ্চার মা হবে সে। আজ সকালে ডাক্তার অবধি দেখেছে অর্জুন, অথচ এতদিনে টের পায়নি। কি আজব! রবিন ভাই ঢুকলেন মাত্র। মোটা শাল জড়িয়ে কাঁচতে কাঁচতে ঢুকলেন। তার চোখ জোড়া রক্তিম, মুখখানা মূর্ছিত, একেবারে মৃতপ্রায় গাঁদা ফুলের মতো। ফর্সা মানুষটিকে কালো উঠছে। কাশিও একেবারে যক্ষা ফেলা। এই লোকে না গতকাল বিয়ে হলো? এসেই বসা গলায় বললেন, একটু বসতে দে তো, গা কাঁপছে। তোমার এত পোল্ট্রি মুরগির মতো হাল হলো কেন রবিন ভাই? দেবব্রতের প্রশ্নের উত্তরে প্রথমে কাশলেন 2 মিনিট। এরপর ক্লান্ত গলায় বললেন, আর বলিস না, জ্বর একেবারে হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে রে, উফ, কেঁপে কেঁপে। রবিন ভাই কথাটা শেষ করার আগে টিপ্পনি কাটল নিখিল। বউকে আদর করার ঠেলায় আরও কারো জ্বর চলে আসে, এই প্রথম দেখলাম। রবিন ভাইয়া, হিমুলেনের সব আশ্চর্যজনক রেকর্ডগুলি দেখছি তুমিই বানাবে বলে মুখ বাঁকালেন নিখিল। সাথে সাথে মুখ টিপে হেসে উঠল যুব সমাজ। কিন্তু রবিন ভাই নির্লিপ্ত। নির্বাসর বলল, অনাকাঙ্ক্ষিত আর বহু প্রতীক্ষিত জিনিস নসিবে এলে একটু জ্বর আসে, ধীরে ধীরে সয়ে যায়, তুই বুঝবি না। এর মধ্যে খেকে উঠল অর্জুন, এখানে কি রঙ্গ তামাশার জন্য রেখেছি আমি? না, তোর বেড়ালের কুকীর্তি দেখাতে এনেছিস। দেবব্রত উক্তিতে একেবারে আগুন হয়ে উঠল অর্জুন। মুখখানা শক্ত বলল, দেবব্রত, মুখ সামলে। কিন্তু আমি কেন মুখ সামলাবো? তোমার বেড়াল সবার পেছনে
পাঁচবার মা হতে পারবে আর আমি মুখ সামলাবো? এত চোরের মায়ের গলা বড়? না, নষ্টা বিড়াল মুনিবের গলা বড়। ব্যাস, মারপিট হতে হতে থেমে গেল। রবিন ভাই আজ ঠেকালো আর না। যতই হোক স্বামী আর ভাইয়ের মধ্যে স্বামীর পক্ষটি নিতে হলো। দেবকে ধমকে বলল, দাদা, তোর ছেলে মানুষ কবে থামাবি বল? তোর স্বামীকে বল আমি কি করছি। দেখছিস তো টেনশনে ওর প্রেশার বেড়ে গেছে, লেবুর শরবত খাচ্ছে। তুই একটু ঠান্ডা থাক। দেবব্রত মুখ বাঁকালো। নিখিল কিছুটা বিরক্ত নিয়ে হলো, বেড়ালের বাচ্চা হবে তো কি, এখানে মিটিংয়ের কি আছে? কই আমার বিয়ে নিয়ে তো তোমরা মিটিং করো না? অর্জুন তির্যক অগ্নিদৃষ্টি এবার নিখিলের উপর পড়ল। অমনি নিখিল কথা গিলে ফেলল। তার আফসোস হচ্ছে, বেড়ালকে বিয়ে নিয়েও কি তামঝাম, অথচ তার ব্যাপারে কবিরা নীরব। রবিন ভাই ভাঙা গলা বলল, তুই কি নিয়ে এতটা চড়ছিস? বিড়াল তো খাবে দাবে ফুর্তি করবে, আর কি কাজ? তোমাদের কাছে সে বিড়াল হলো, আমার কাছে সে আমার মেয়ে। রবিন ভাই, তাহলে আর কি? বাচ্চা পেটে এসেছে, বিয়ে দিয়ে দে। এর মধ্যে ফোড়ন কাটলো দেব, বিদ্রুপ টেনে বলল, বিয়ে দিবে কার সাথে? নষ্ট বিড়ালকে কে বিয়ে করবে? চুপ শালা, আমার মাধবীর সর্বনাশ করেছে কে? আমি জানি না নাকি? না না, বল কে করেছে? তোর এই কাল্লু বিড়াল। হ্যাঁ, কুচবি মানে এখন নিজের মেয়ের নষ্টামির দোষ আমার অনাথ বেড়ালের উপর দিবি, তাই না? শোন অর্জুন, আমি কিন্তু মানহানির মামলা দিব। আমিও রাহাজানির মামলা দিব। বিড়ালের সম্মানহানির কেস থাকলে সেটাও দিব। হ্যাঁ হ্যাঁ, আইন তো তোমার জন্যই বানানো হয়েছে। দেব, আমি কিছু বুঝি না মানে বুঝি না। এই সব তোর চক্রান্ত। তুই হচ্ছে শকুনি মামা। যেই আমি তোর কাল্লুটের সাথে বিয়ে দিতে নারাজ হয়েছি, অমনি তুই এই চক্রান্ত করছিস, আমার মাধুরীলতা সর্বনাশ করেছিস। বুঝিস না ভেবেছিস? যত দোষ নন্দঘোষ, আর তুই হলি তার জ্যান্ত উদাহরণ। যুব সমাজ আর আন্না বিস্ফোরিত নয়নে সামনে হওয়া যুদ্ধ দেখছে। তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, চোখে মুখে অব্যক্ত বিস্ময়। সন্ধিহান নয়নে তাকালো কুশনের উপর সামনে পেলেপ সাদা পা চাটতে থাকা সাদা বিড়ালটির দিকে। সে নিতান্তই নির্বিকার, পেটখানা আসলেও ফুলছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে দিন দুনিয়ায় কিছুতেই তার কিছু যায় আসে। অথচ এই দুই তিরিশ ছুঁই ছুঁই পুরুষ তাকে নিয়ে তর্কযুদ্ধ করছে, আর তাদের স্প্রিয়ার কমতি নেই। বহিরাগত যে কারো মনে হবে এটা বেড়াল নয়, অর্জুনের মেয়ে, যাকে নিজের পুত্রবধূ না করতে না পারায় ষড়যন্ত্র করছে দেবব্রত। অবশেষে অসুস্থ শরীর নিয়ে এই ২-৩০ ছুঁই ছুঁই আবুদ্দার ঝগড়া বা হাত দিলেন রবিন ভাই। হুঙ্কার দিলেন প্রলয়ঙ্করী বজ্রাঘাতের মতো, থাপড়ে দাঁত ফেলে দিব। আরেকবার যদি পাশের বাড়ি কাকিমাদের মতো ঝগড়া করছে, পিঠের চামড়া তুলে দিব তোদের ছাগলের দল। বলে কাঁচতে কাঁচতে রবিন ভাই একেবারে প্রাণ ওষ্ঠাগত হলো তার। আন্না ছুটে এলো পানি দিয়ে, কিন্তু সেই পানি এক চুমুকে ফু করে ফেলে দিল। সেই পানি যেয়ে পড়লো শামীমের মুখে। ক্লান্তস্বরে বলল, এই পানি এত নুন কেন? ও, ওটা অর্জুনদার গ্লাস ছিল। ফলে সকলের দৃষ্টি গেল অর্জুনের দিকে। অর্জুন স্বাভাবিক স্বরে বলল, আমি নুন তা লেবুর শরবত খাই। বুঝতে বাকি রইল না অর্জুনের প্রেশার এত বাড়া কেন। এত লবণ খেলে লো প্রেশার রোগীরা হাড় প্রেশার হতে বাধ্য। রবিন ভাই ক্লান্ত হলেন, কাশির দমকে গলা ব্যথা করছে, কণ্ঠ ক্ষীণ হয়ে আসছে। ক্লান্ত স্বরে বললেন, আচ্ছা এবার বল অর্জুন, তুই কি চাস? বিহিত? কিসের বিহিত? ওই যে কাল্লু আমার মাধবীলতার সর্বনাশ করেছে, তার জীবনের ঝুঁকিতে ফেলছে, এটার একটা বিহিত চাই। রবিন ভীষণ শব্দ করে দীর্ঘশ্বাস ফেলেন, তারপর ক্লান্ত স্বরে বললেন, কেমন বিহিত? আমার মাধবীলতার ভিউ ডেট সামনের মাস। ওর ডেলিভারি আমি ভেটের দোকানে করব। খরচ দেব আমি। কেন? না খাইলাম না ঘুরলাম, বিল হলো লাখ টাকা। এটা তো সেই ব্যাপার হচ্ছে। দেবব্রত যথারীতি চেঁচিয়ে উঠল। রবিন ভাই তাকে ইশারায় করলো, কিন্তু সে ক্ষান্ত হলো না, বিদ্রোহ করলো, মিস্টার ব্ল্যাক আমার বেড়াল না, তোর বউ ওকে ঢাকা থেকে এনেছে, আমি শুধু আশ্রয় দেই, তাই দায়ের ভাই তোর বউ দিবে। আর না মাথা নাড়লো, কিন্তু অর্জুন তার সিদ্ধান্ত অনড়। তার মাধবীর জীবন ঝুঁকিপূর্ণ আছে। সাধারণত প্রসবকালের সময় বেড়ালের বাচ্চা মরে যাবার চান্স থাকে, সেই ঝুঁকিটা নেবে না অর্জুন। দেবব্রত টাকা দিবে না, ফলে যুব সমাজের প্রধান হিসেবে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন রবিন ভাই। মাধবী বাচ্চা হবার খরচ সম্পূর্ণ যুব সমাজের খাতা থেকে যাবে। সবাই রাজি হতে না চাইলে রবিন ভাইয়ের উপর কারো কথা বলার ক্ষমতা নেই, কারণ তিনি অতবিজ্ঞ। কিন্তু নিখিল বিড়বিড়িয়ে বলল, আমার বিয়ের সময় তো তোমরা এমন কিছু করবে না। সমাধানে অর্জুন খুশি, মাধবী মিউমিউ করছে আনন্দে। ফলে যুব সমাজ প্রস্থান করলো। অর্জুন কোলে তুলে নিল তার মাধবীকে। আন্নার মুখ একটু ভার হলো। মাঝে মাঝে এই নির্বাক জীবের উপর রাগ হয় আন্নার। এত কিসের টান? লাল সূর্যটি পশ্চিমে হেলে পড়ছে, কমলা ললিমায় ধরিণী রঙ্গ পাল্টাচ্ছে, শুষ্ক পাতাগুলো ঝরছে, মরমরে শব্দ করে পথিকেরা হেঁটে যাচ্ছে। নিখিল দাঁড়িয়ে আছে সৌদামিনী ঘরের সামনে, দুরু দুরু ভয়ে বুক কাঁপছে একটু একটু। আজ সৌদামিনী বিকেলে চায়ে ডেকেছে।
ইস্ত্রি করা ফরমালিন শার্ট করে পরেছে নিখিল। দামি পারফিউমটা মেখেছে, চুলগুলো একেবারে জেল দিয়ে সেট করা, দাড়ি কামিয়ে ফেলেছে যেন প্রথম দেখায় বাবা মার মনে জায়গা করতে পারে। নিখিল তো ফেলনা নেয়, এখন কামাই করে। হ্যাঁ, সৌদামিনীর থেকে অনেক কমতি আছে, কিন্তু ভালোবাসায় কমতি নেই। কলিং বেল দেবার আগে মনে মনে চর্চা করে নিল কীভাবে নিজের জমাবে। ভাবলো একেবারে ইংলিশে কথা বলবে, তাহলে সৌদামিনীর বাবা মা একেবারে হাক্কা বাক্কা হয়ে যাবে। অবশেষে বেশ মন্ত্র জপে কলিং বেল বাজালো। দরজা খুলে সৌদামিনী। নিখিলকে দেখে সে বিস্মিত স্বরে শুধল, এ কেমন গেট আপ? সৌদামিনীর প্রশ্নে সকল আত্মবিশ্বাস মুচ্ছা গেল। চুপসে হয়ে বেচারা নিখিল হড়বড়ে বলে, ভালো লাগছে না? সৌদামিনী মুখ টিপে বলল, আসো, বাবা অপেক্ষা করছেন। নিখিল একেবারে চুপসে গেল, মুখখানা মূর্ছিত হলো। ভেতরে প্রবেশ করতেই দেখা হলো সৌদামিনীর বাবা অনুরাগ বাবুর সাথে। তিনি ধারালো নয়নে তাকালেন নিখিলের দিকে, গম্ভীর স্বরে বললেন, বসো। নিখিল গোবেচারার মতো বসলেন। তার মনে হতে লাগলো সে যুদ্ধে এসে পৌঁছেছে। এদিকে যুব সমাজকে জানায়নি, বেড়ালকাণ্ডে তাদের সাথে কথা বলা হয়নি। অনুরাগবাবু তির্যক নয়নে তাকিয়েছে। নিখিল জোর করে হাসার চেষ্টা করলো। সাথে সাথে তিনি বলে উঠলেন, তোমার কি কোষ্ঠকাঠিন্য আছে আজ্ঞে? নিখিল হতভম্ব হলো, ভয়ে সে ঘামছে। সৌদামিনী কপট রাগী ঈশ্বরে বলল, বাবা, মজা করছি, জোকস। অনুরাগবাবু হাসলেন, কিন্তু নিখিল মুখে আরও চুপসে গেল। জোর করে হাসতে গেল, কিন্তু আরও বেকুব ঠেকলো ওকে। একটা সময় টেনশনে চটে গেল। সৌদামিনী, তোমাদের বাথরুমটা কোথায়? আমার মনে হচ্ছে একটু পেট কামড়াচ্ছে। বিকাল থেকে বারান্দায় মাধবীকে কোলে নিয়ে বসে আছে অর্জুন। লোমস্য দেহে কোমল পরশ বুলিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মাধবীও মালিকের আদর পেয়ে চুপটি করে শুয়েছে। আন্না আর চোখে এই নাটক দেখছে। কিঞ্চিত বিরক্ত সে। মাধবীর প্রতি অর্জুনের ভালোবাসাটা যেন একটু বেশি। আন্না এসে দাঁড়ালো বারান্দায়, নখ খুঁড়তে খুঁড়তে বলল, তুমি কি অতিরিক্ত করলে না সকালে? ভুরু কুচকি কিনতে হলো অর্জুনের। তীক্ষ্ণ স্বরে বলল, কি অতিরিক্ত করছি? মাধবীর জন্য সবসময় তোমরা একটু বেশি বেশি। মাধবীকে একবার হারানোতে তুমি চিরুনি তল্লাশি করেছো, আর সে মা হওয়াতে তুমি বেশি বেশি করছো। বিড়াল তো বাচ্চা দিবেই, মেয়ে বিড়াল পালাই কেন যদি বাচ্চা দেওয়ার ঝামেলা থাকে? আমি তো সেটা বলিনি কখনো। তাহলে আজ এত হুমড়ি তুমড়ি কী ছিল? কারণ মাধবীর পেটে 5টা বাচ্চা ঝুঁকিয়েছে। শোনো, ও বেড়াল, মানুষ নয়। আর রাস্তায় বেড়ালদের স্বাস্থ্য ভালোই থাকে। মিস্টার ব্ল্যাককে দেখো না, সারাদিন ধুলোতে গড়ালে তার কিছু হয় না। মাধবীকে তো রাস্তা থেকে পেয়েছো, তাই না? তোমার মাধবীকে নিয়ে একটু বেশি আধিক্যতা। আন্নার কথাটা চলে যেতে অর্জুন গম্ভীর গলায় বলে উঠল, মাধবী আমার প্রথম প্রেমের স্মৃতি। বারান্দা জুড়ে নিষ্ঠুর নিস্তব্ধতা বিরাজ করলো। হিমেল হাওয়াটা গুমুট হয়ে গেল যেন। আন্না কোনো কথা বললেন না, কিন্তু তার মুখখানা মিয়ে গেল। অর্জুনের প্রথম প্রেম শব্দটা তার কানের কাছে নতুন। অর্জুনদার জীবনে প্রথম নারী তো সে। তবে এই প্রথম প্রেম কোথা থেকে আসলো? ছোট্ট মস্তিষ্কের নিউরনগুলি হট করে উত্তেজিত হলো। ভুরুজোড়া কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মিলিত হলো। চিবুক লেগে গেল বুকের সাথে। দৃষ্টি মোজাইকের মেঝের নিবন্ধন। ক্ষণিকের নিস্তব্ধতা গাঢ় হলো। আরও একজোড়া পা এসে দাঁড়ালো তার সামনে। রুক্ষ হাতখানা ছুলো থুতনিতে। তুলে ধরল নতমস্তককে। বিভ্রান্ত ফ্যাকাশে মুখখানার দিকে চেয়ে অদ্ভুত হাসলো ভঙ্গিতে। পোড়া ঠোঁটের মাতাল করা সেই হাসিতে মন গড়ল না আন্নার। পুরুষ মানে অমীমাংসিত রহস্য। এদের হৃদয় কোনো ধাঁধার চেয়ে কম নয়। প্রথম প্রথম স্মৃতিকে এতটা মায়ে রাখতে পারে না। তবে না জানি প্রথম প্রেমকে কতটা নিবৃত্তে যতনে রাখত। কথাটা ভাবতে হৃদয়ে তেতো বেদনা অনুভূত হলো। অর্জুন তার রহস্য গাঢ় প্রগাঢ় স্বরে বলল, থাক, আমার বউয়ের কিসমিসের মতো মাথাটায় আর জোর দেওয়া লাগবে না। নিজের সাথে হিংসে করে পুরো ছাই হয়ে যাবি তো। অর্জুনের কথায় মাথা তুলে তাকালো আন্না। তার চোখ জোড়া বড় বড় হয়ে গেছে। মুখশ্রী জুড়ে বিস্ময়। অর্জুন তার চুলগুলো এলোমেলো করে আদর করলো। তারপর মুখখানা আলতো হাতে ধরলো। মৃদু স্বরে বলল, তোর মনে আছে একবার স্কুল থেকে ব্যাগের ভেতরে একটা বিড়ালের বাচ্চা পুরো আনায় ঘরে দক্ষযজ্ঞ বাঁধিয়েছিলি? যতদূর মনে পড়ে কাকিমার কাছে মারও খেয়েছিলি। আন্না কিছু সময় হতবক্ষ চেয়ে রইল। ধুলো পড়ায় স্মৃতির পাতায় ঘটনাটি এখনো ঝাপসা হয়নি। আন্নার বয়স তখন 14। স্কুল থেকে আসার সময় নর্দমার পাশে একটা আহত বিড়ালছানা দেখলো। কয়েকটা কুকুর তাকে দেখে শুধু ঘেউ ঘেউ করছিল। সাদা প্রলেপ তুলোর মতো দেখতে বিড়ালটাকে দেখে ভীষণ মায়া হলো আন্নার। শরীরখানা জখমি হয়ে আছে, এভাবে লাগলে নিঘাত মরে যাবে। কিন্তু বিড়ালের নাম শুনলে মা ঘর থেকে মাথায় করে ফেলবেন, এতে সন্দেহ নেই। এদিকে বিড়ালছানা নেবার লোভ হলে সাহস করতে পারল না, কিন্তু দুষ্টু মনটা মানতে চাইল না। ফলে থাকা সাথে মির্জাপুরের দলকে বলল, আমাকে সাহায্য কর। কিসে? দীপ্তি অবাক করে শুধালো। আন্না দৃঢ়স্বরে বলল, বিড়ালটাকে চুরি করব। পাগল, কুকুরগুলো কি করে ঘিরে রেখেছে দেখ। কামড় দিলে 14টা ইঞ্জেকশন। লাবণ্যের কথা আন্না মেজাজ তিরিক্ষে হলো। মেয়েটা বেশি কথা বলে। এর মাঝে স্বামীও বলে উঠল, বিড়াল নিবি কিসে? ব্যাগে। বইয়ের চারপাশ তো ভর্তা হয়ে যাবে।
আর না মনে মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই সামিয়ে শুধলো। গম্ভীর চিন্তা করে বলল, কিসে নেওয়া যায়? হাতে তো ব্যাগ নেই। মিষ্টির প্যাকেট করে নিলে কেমন হয়? তানিমা অনেক গবেষণা করে উত্তর দিল। সকালের দৃষ্টি গেল তামিমার দিকে। কথা হচ্ছে মিষ্টির প্যাকেট কোথায় পাবে? অবশেষে আশেপাশে অনেক খুঁজে একটা ফেলনা মিষ্টির প্যাকেট পেল। টিফিনে রুটি পাউরুটি বের করে কুকুরগুলোকে খাবারের লোভ দিতে সেগুলোর মনোযোগে আকর্ষিত হলো। আর না তার আড়ালে কুকুর ছানাটিকে বিড়াল ছানাটিকে মিষ্টির প্যাকেটে ঢুকে নিল। এর মধ্যে একটা মোটা কুকুরের কর্কশ স্বরে ডেকে গেল। অমনি ভয়ে কেঁপে কেঁপে মির্জাফরে দিল। সাথে সাথে ব্যাগে মিষ্টির প্যাকেটটা ঢুকিয়ে ফেললো আন্না। তার কথার উত্তর না দিয়ে ছুটল সবাই। বাসায় এসে হাঁপাতে হাঁপাতে নিজ ঘরে যে ডোর খুললো। সময় নষ্ট না করে ব্যাগ খুললো আন্না। ব্যাগের বইয়ের সাথে মিষ্টির প্যাকেট থুবড়ে গেছে। তড়িঘড়ি করে বিড়ালটাকে বের করলো আন্না। বিড়াল চোখ খুলে না। হাত পা চারিদিকে দিয়ে সে শুয়ে আছে। আন্না ভাবলো বিড়ালটা বোধহয় মরে গেছে। ব্যাস, লুকোচুরির সমাপ্তি। ঘরমায় বিড়ালের ঘটনা ফাঁস হয়ে গেল। বেড়াল হত্যার দায়ে একটা মারও মাটিতে পড়ল না। রীতা দেবী তো ঘর ছাড়ার হুমকি দিলেন। অবশেষে জানা গেল বিড়াল বেহুশ হয়ে গেছিল বই খাতার চাপে। প্রদীপবাবুর স্ত্রী ভয়ে বিড়াল ছানাটিকে রেখে এলেন সেই নর্দমায়। সেদিন কিশোরী অনেক কেঁদেছিল। দুদিন অবধি খাবার খায়নি মায়ের উপর জেদে। বড় মা বুঝানোর চেষ্টা করলেও শোনেনি। বেড়ালের শোক কাটলো এক সপ্তাহ পর। স্মৃতির সেই ঝাপসা ঘটনা মনে পড়তে আন্না বিমূঢ় স্বরে শুধালো, ওই বিড়াল ছানাটাই মাধবী? আজ্ঞে। তুমি কি করে পেলে? বাবা তো ওকে নর্দমায় রেখে এসেছিল। আন্নার প্রশ্নে অর্জুনের হাসি বিস্তৃত হলো। প্রদীপবাবু নর্দমায় বেড়াল ফেরাতে তো গিয়েছিল, কিন্তু এত ছোট ছানাকে নর্দমায় ফেলে আসতে তারও মায়া করছিল। তাই অর্জুন তাকে প্রস্তাব দেয় বিড়াল ছানাটাকে তাকে দিয়ে। প্রদীপবাবু অমত করেনি। বিড়ালটির চিকিৎসার প্রয়োজন। অবস্থা বেগতিক। ফলে সকলের অজান্তে বিড়ালটির পাচার হলো অর্জুনের কাছে। বিড়ালটিকে সে ডাক্তার দেখালো, বিভিন্ন টিকা দেওয়া হলো। সুস্থ হবার পর অর্জুন বিড়ালের কাছে কিছুদিন থাকলো। বিড়ালটা অবশেষে 2 মাস পর আ- আবাসস্থল হলো অর্জুনের বাড়ি। মনিবের নাম পেল মাধবী দেলদা। আন্নার নাকখানা আলতো করে টেনে বলল, যার জন্য আমার শিউলি এত কেঁদেছিল তাকে আগলে না রেখে উপায় আছে? আন্না নির্বিশেষে নয়নে চেয়ে রইল অর্জুনের দিকে। ভাষা খুঁজে পেল না কিছু বলার। মানুষটির প্রেমে আরও একবার নাস্তানাবুদ হলো সে। কিন্তু এত আফসোস নেই। পাতলা ঠোঁটের কোনো মিষ্টি উষ্ণ আভা উকি দিল। সূর্য অস্তগামী। লাল আভা সন্ধ্যার কৃষ্ণাম্ব আকাশ শুষে নিচ্ছে। শীতের দাপটে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আন্না মাথা রাখলো অর্জুনের বলিষ্ঠ বুকে। উষ্ণ অলিঙ্গন লেপ্টে রইল। মাধবী আয়েশ করে শুয়ে আছে সোফাতে। শীত বাড়ছে, কিন্তু ঘরময় প্রণয়ময় উষ্ণতা বিরাজমান। রতন ভাইয়ের দোকানে আসর বসেছে। কুণ্ডলি হচ্ছে চায়ের কেতলির ধোয়া। উনুনে আঁচ কমানো। সবার হাতে গরম চায়। কেউ চুমুক দেয়নি। থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চায়ের চেয়ে বিষাদ হয়তো আর কিছু না, কিন্তু তবু সেই বিষাদ চায়ে চুমুক দিল নিখিল। শ্যাম মুখখানা একেবারে উজ্জ্বল হয়েছে। সবার তীক্ষ্ণ নজরকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, আমি বোধহয় যুব সমাজের প্রথম সদস্য যার বিয়ে স্বাভাবিক হবে। তার বুকখানা গর্বে প্রশস্ত হলো, কিন্তু এতে যুব সমাজের সবার মুখখানা ভোঁতা হয়ে গেল। নিখিল এতকাল যে সারাক্ষণ কানের কাছে পিপুরি বাজাতো তার বিয়ে হচ্ছে না, এই নিখিল কিনা নিজে যেসে বিয়ের কথাবার্তা বলে আসলো। শুধু তাই নয়, শ্বশুরের কাছে অ্যাপ্রুভাল পেয়ে গেল। দেবব্রত চোখ জোড়া ছোট ছোট করে বলল, তা বিয়েটা কবে হচ্ছে? পিড়িতে বসবি কবে? কথাটা শুনতে নিখিলের হাসিটা কিঞ্চিত ক্ষীণ হলো। উচ্ছ্বাস সামান্য কমে বলল, ওই তোটা কবে? আমার রেজাল্ট বের হলে পরে। মানে পাশ করলে। রবিনের প্রশ্নে হাসিটা একেবারে ক্ষয়ে গেল। অমনি অর্জুন বলে উঠল, তাহলে হয়েছে। রবি মেয়ে, নো টেনশন। আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে ততদিনে। মানে আমার পরীক্ষা সামনের মাসে। পাশ করবি? অর্জুনের প্রশ্নে উত্তর দিতে সময় নিল নিখিল। সে আদৌ কিছু পড়েনি। শ্বশুরকে এত বড় গলায় বলেছে সে পরীক্ষায় লেটার উঠাবে, কিন্তু সেটা কি আদৌ হবে? কিন্তু দমবে না। শটান উঠে দাঁড়ালো। রতন ভাই সবার চায়ের টাকা পরিশোধ করলো। আমাকে নিয়ে মজা করছো? এই বৈশাখে আমি বিয়ে করব বলে রাখলাম। রবিন ভাই 1 কাপ আদা চা নিলেন। চায়ের কাপে চুমুক দিতে গম্ভীর গলা বলেন, ছেলেটা আসলে ড্যাম সিরিয়াস। দশরা বই 10ই বৈশাখ। মেঘহীন পরিষ্কার আকাশ। কালবৈশাখীর বাতাস বইছে। অরুণ আবার শুষে নিচ্ছে সন্ধ্যা। হিমুলনে ব্যস্ত বিয়ের তোড়জোড়। অবশেষে নিখিলের বউ আসতে চলছে। সোনালি পাঞ্জাবে, কুচি করে ধুতি আর টোপর পরে নিখিল চলছে বউ আনতে। পেছনের যুব সমাজ। সবার মুখে অব্যক্ত আনন্দ। মির্জাফর দলের সাজের কমতি নেই। অবশেষে শ্বশুরকে দেওয়া কথা রেখেছে নিখিল। দুটো বিষয়ে অবশেষে লেটার তুলছে। যদিও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, সেই গল্প না হয় অন্য এক সময় বলা যাবে। এখন সবাই ফুলসজ্জিত গাড়িতে নিখিলকে বসাতে ব্যস্ত। বরের গাড়িতে বরের সাথে উঠল অর্জুন,
দেবব্রত আর শামিমা। রবিন ভাই গুনে গুনে মানুষকে মাইক্রোতে ওঠাচ্ছে। 2 গলি পরে কনের বাড়ি, অথচ এইটুকু মাইক্রো ভাড়া করাচ্ছে। বলা যায় না রাস্তায় হারিয়ে গেলে। লগ্নের পূর্বে নিখিল পৌঁছালো। পাঞ্জাবি খুলে চাঁদের পরে পুরোহিতদের সাথে মন্ত্রে অংশ নিল নিখিল। অপেক্ষা সৌদামিনী। অবশেষে শাঁখের শব্দ, উলুধ্বনি ফুটল। পিড়িতে করে আসলো সৌদামিনী, পান পাতা মুখখানা ঢাকা। 7 পাক ঘোরার পর অবশেষে পান পাতা সরিয়ে শুভদৃষ্টি হলো। নিখিল হা করে চেয়ে রইল প্রেয়সীর মুখের দিকে। অর্জুন পাশ থেকে বলল, মুখ বন্ধ কর, মশা ঢুকবে। অর্জুনের কথা হেসে উঠল সৌদামিনী। নিখিল কপট রাগ দেখালো অর্জুনের দিকে। সৌদামিনী মালা পরাতে গেলে অনিরুদ্ধ পথিকে তুলে ধরল নিখিল। বলে উঠল, নাগাল না পেলে না সৌদামিনী। সাথে সাথে নিখিল বলল, আরে ভাই নামা আমাকে, আমি মালা পরবো। বলে হতাশ হলো পথিক অনিরুদ্ধ। সাথে সাথে নামিয়ে দিল ধরাম করে। অর্জুন আর দেবব্রত মুখ বাঁকি বললে, হ্যাংলা। কিন্তু এতে কিছু যায় আসে না নিখিলে। সে তার প্রেয়সীর হাত থেকে মালা পরবে। মালা বদল শেষ হলে বিনা ঝঞ্ঝাটে মন্ত্রপাঠ হলো। অনুরাগবাবু কন্যাদান সম্প্রদায় করলেন। অবশেষে নির্বিঘ্নে 7 পাকে বাধা পড়ল নিখিল সৌদামিনী। এটা বোধহয় হিমুলনের প্রথম স্বাভাবিক বিয়ে। একত্রে করে রাখা 28টি ব্যাগ মাইক্রো ভাড়া করা হলো। গন্তব্য বাস স্ট্যান্ড। সাজেক যাচ্ছে সবাই। সমবায় হানিমুনে। দেবব্রত মুখখানা ভোতা হয়েছে। কোনো মতে বাড়ির সদস্যদের বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণাকে নিয়ে একা সাজেক যাবার পরিকল্পনা করেছিল। কিন্তু কিসের কি? যুব সমাজকে কোনো কাজে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেয়? রবীন ভাই জানতেন, একসাথে বিশাল টিকিট কাটলেন। শুধু যুব সমাজের বিবাহিতরা যাচ্ছে ব্যাপারটা তা নয়। অবিবাহিত এবং মির্জাফরের দলও যাচ্ছেন। হানিমুন না জানে স্কুলে পিকনিকে যাচ্ছেন সবাই। আহা কি আনন্দ! কৃষ্ণা একা যাচ্ছিল বলে মুখ ভোতা করে রেখেছিল, অথচ এখন সে লাফাচ্ছে। তানিয়া পা, আন্না, সৌদামিনী, মির্জাফরের দলকে পেয়ে হাসি আর ধরছে না। অর্জুন পাশ থেকে বসে, টেনশন নিস না, রাত 10টার পর আমি আমার বউকে রুম থেকে বের হতে দিব না। তার কথায় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে দেবব্রত। রবীন ভাই একটা ললি আইসক্রিম দিয়ে বিজ্ঞের মতো বলল, বুঝলি দেব, হানিমুন তো সবাই করে, কিন্তু পিকনিক হানিমুন কজন করে? জীবন মানে অভিজ্ঞতা, তাই সব ধরনের অভিজ্ঞতা থাকতে হয়। দেবব্রত তর্কের ভাষা হারালেন। দীর্ঘশ্বাস হলো, ক্লান্ত দীর্ঘশ্বাস। ঠোঁটের কোনায় পরাজিত হলো। মাইক্রো চলে এসেছে। সকলে উঠল, গাড়ি ছাড়ল। বৈশাখের উষ্ণ সমীরণে গাল তুলল রবীন ভাই। চলো না ঘুরে আসি। অজানাতে সুর মেলালো সবাই। আনন্দ, বিষাদ, প্রেম, বন্ধু মিশ্রিত যুব সমাজের কেচ্ছা হিমুলন পেরিয়ে পাড়ি দিল নতুন গন্তব্যে। যুব সমাজ কেচ্ছা দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।